ওকে, তো আজকে আমরা পড়বো কুলম্বস ল এর লিমিটেশন কি কি আছে। আচ্ছা, কুলম্বস ল এর লিমিটেশন কি? কুলম্বস ল হচ্ছে একটা জিনিস ব্যাখ্যা করতে পারে না, সেটা হচ্ছে নিউক্লিয়াস স্ট্যাবিলিটি। তো এই কথাটা আসলে মানে কিভাবে আসে জিনিসটা একটু আমি যদি বলি, আহ, আমরা জানি যে একটা পরমাণুর ভেতরে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে, আর তার চারপাশে হচ্ছে ইলেকট্রন হচ্ছে ঘুরে। আচ্ছা, পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। তো নিউট্রন তো হচ্ছে নিউট্রাল, তো সেখানে কোনো চার্জ নাই, কিন্তু প্রোটনের চার্জ কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পজিটিভ। পজিটিভ প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। আচ্ছা, তো আমি ধরলাম যে যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 60, ঠিক আছে, এরকম একটা এলিমেন্ট আমি কনসিডার করে নিলাম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 60। তো 60 পারমাণবিক সংখ্যা হইলে তার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা কতগুলো? 60 আচ্ছা, 60টা। আচ্ছা, এখন 60টা প্রোটন এক জায়গায় আছে, মানে 60টা পজিটিভ চার্জ এক জায়গায় আছে। তো আমরা কি জানি যে দুইটা পজিটিভ চার্জ যদি পাশাপাশি থাকে তারা পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষণ করে? বিকর্ষণ করে। বিকর্ষণ করে। আচ্ছা, তো তাইলে ওই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে 60টা পজিটিভ চার্জ পাশাপাশি তারা অবস্থান করতেছে একটা নিউক্লিয়াসের ভেতরে, তাহলে ওইখানে এক ধরনের মানে খুব শক্তিশালী বিকর্ষণ বল তৈরি হওয়ার কথা না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ওই শক্তিশালী বিকর্ষণ বল যদি তৈরি হয় তাহলে ওই নিউক্লিয়াসটা কি স্টেবল থাকার কথা? না স্যার। না স্যার। আচ্ছা, নিউক্লিয়াস স্টেবল থাকার কথা না, তারপরেও কিন্তু নিউক্লিয়াস স্টেবল থাকে। সো অ্যাকর্ডিং টু কুলম্বস ল, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই নিউক্লিয়াসটা স্টেবল অবস্থায় থাকার কথা না, কিন্তু তারপর আমরা দেখতেছি যে নিউক্লিয়াসের স্ট্যাবিলিটি, মানে নিউক্লিয়াস গুলো স্টেবল অবস্থায় থাকে। সো নিউক্লিয়াসের যে স্ট্যাবিলিটি, এই স্ট্যাবিলিটির কোনো ব্যাখ্যা কুলম্বস ল থেকে আমরা আসলে পাই না, ঠিক আছে। যদিও নিউক্লিয়াসের ভেতরে অনেকগুলা প্রোটনস থাকে এবং সবগুলা প্রোটনসই হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। সো পজিটিভ চার্জ একটা একটাকে রেপেল করার কথা এবং তারা একটা একটাকে মানে পুশ করার কথা, দূরে মানে সরিয়ে দেওয়ার কথা। দ্যাট মিন্স একটা বিকর্ষণ বল তৈরি হবে এবং একটা একটা পজিটিভ চার্জ আরেকটা পজিটিভ চার্জকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো তারপরও আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসটা হচ্ছে স্টেবল আইডেন্টিটি, একটা নিউক্লিয়াস স্টেবল আইডেন্টিটি আছে। সো এই স্ট্যাবিলিটিটা আসলে কুলম্বস ল ব্যাখ্যা করতে পারে না। তো কুলম্বস ল যে লিমিটেশনের কথা বলা হয়, তবে এটা হচ্ছে একটা বড় লিমিটেশন। বুঝতে পারছি আমরা? জি স্যার। সো কুলম্বস ল ফেইলস টু এক্সপ্লেইন দ্য স্ট্যাবিলিটি অফ এ নিউক্লিয়াস। এখন তোমাদের একটা কোশ্চেন হতে পারে, তাহলে স্যার মানে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি স্টেবল অবস্থায় থাকে কিভাবে, তাই না? এরকম একটা কোশ্চেন হতে পারে। তো নিউক্লিয়াস স্টেবল অবস্থায় থাকে কারণ হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের বল কাজ করে, যে বলটা ওই কুলম্বস মানে কুলম্বের কারণে যে বিকর্ষণ বল তৈরি হয় সেই বলকে ব্যালেন্স করে দেয়। তো সেই বলের নাম হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কারণে নিউক্লিয়াসের মধ্যে তৈরি হওয়া যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলগুলো নিউট্রালাইজ হয়ে যায় এবং নিউক্লিয়াস স্টেবল অবস্থায় থাকে। এরপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সেই কনসেপ্ট, জিনিসটা হচ্ছে এরকম যে ধরো কোন একটা জায়গায় একটা চার্জ আছে। তো আমি কোন একটা জায়গায় একটা পজিটিভ চার্জ বা একটা নেগেটিভ চার্জ যদি থাকে, তাহলে সেই চার্জের চারদিকে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত সেই চার্জের একটা ইফেক্ট সেখানে কাজ করে, ঠিক আছে। ওই এরিয়ার মধ্যে আমি অন্য যে কোনো চার্জ যদি নিয়ে আসি, তাহলে সেইখানে এক ধরনের মানে সেই চার্জটা এক ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। সেটাকেই বলা হয়, সেই জায়গাটুকুকেই বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। দ্যাট মিনস
যদি কোনো একটা জায়গায় একটা পজিটিভ চার্জ থাকে বা একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ এবং নেগেটিভ চার্জের চারদিকে একটা কি তৈরি হয়, একটা ইফেক্ট তৈরি হয়। সেই মানে একটা ওইখানে এক ধরনের বলরেখা উৎপন্ন হয়, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স উৎপন্ন হয়। সেই বলরেখার কারণে আমি যদি অন্য কোনো চার্জকে ওখানে নিয়ে আসি, তাহলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে বলরেখাগুলোকে আমি যদি নিয়ে আসি, তাহলে মানে অন্য যে কোনো চার্জকে নিয়ে আসলে সেখানে এক ধরনের নতুন ফোর্স তৈরি হবে। আহ সেটা হচ্ছে আরেকটা ফোর্সকে বা আরেকটা চার্জকে বাধা দেবে। জিনিসটা হচ্ছে এরকম যে ধরে নিলাম যে এখানে একটা পজিটিভ চার্জ আছে, তো সেই পজিটিভ চার্জের চারদিকে ধরলাম এই অঞ্চল পর্যন্ত একটা ইফেক্ট তৈরি হয়। ইফেক্টটা কেমন, যে এখানে যদি আমি অন্য কোনো পজিটিভ চার্জ নিয়ে আসি, তাহলে আগের যে চার্জ আছে সেই চার্জের কারণে মানে নতুন চার্জটা হচ্ছে বিকর্ষণ বল অনুভব করে। বা এখানে যদি আমি নতুন কোন একটা নেগেটিভ চার্জ নিয়ে আসি, তাহলে যেটা হবে আগের চার্জ এই নতুন চার্জটাকে আকর্ষণ করবে। ঠিক আছে, তো এরকম একটা ইফেক্ট তৈরি হয়। তো যতটুকু এরিয়া পর্যন্ত এই ইফেক্টটা কাজ করবে, ততটুকু এরিয়াকে আমরা বলবো হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। এবং এই ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হয় নর্মালি ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল দ্বারা জেনারেট হতে পারে। একই সাথে আরেকটা ভাবে জেনারেট হতে পারে, সেটা হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দ্বারাও ইলেকট্রিক ফিল্ড জেনারেট হতে পারে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই চার্জ মানে এখানে যে একটা ইফেক্ট তৈরি হয় বা একটা ফোর্স তৈরি হয়, এগুলো কেন হয়? কারণ হচ্ছে এখানে কিছু কাল্পনিক রেখা উৎপন্ন হয়, যেগুলোকে আমরা বলি লাইন্স অফ ফোর্স বা বলরেখা, তড়িৎ বলরেখা। ঠিক আছে, সেই বলরেখাগুলো স্যার কেমন, যে যদি কোনো পজিটিভ হ্যালো চার্জ থাকে, তাহলে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলা স্যার, বের একটা হয়। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, এটা কি আসলে? এটা এখান থেকে তো উৎপন্ন হয় আমাদের ইলেকট্রিক ফিল্ডটা। তো দুইটা দুইটা থেকে উৎপন্ন হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলস, আর একটা হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডস। তো এই দুইটা জিনিস কি আসলে? আচ্ছা হ্যাঁ, ওইটা আমি বলবো, ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি, বলতেছি। আচ্ছা, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে পজিটিভ যে কোনো চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো তৈরি হয়, আর নেগেটিভ চার্জ যদি থাকে তাহলে সেখানে নরমালি হচ্ছে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করে। তো এই কথাটা একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু সবার জানতে হবে বা জানা থাকা জরুরি, যে পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হয় আর নেগেটিভ চার্জে হচ্ছে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করে। তো অনেক সময় তোমাদেরকে এরকম বলা হইতে পারে যে বলা হইতো যে দুইটা পজিটিভ চার্জ দেয়া আছে, আহ সেইখানে তড়িৎ বলরেখাগুলার কেমন হবে সেটা ড্র করতে বলতে পারে। বা দুইটা নেগেটিভ চার্জ দেয়া আছে, সেখানে তড়িৎ বলরেখাগুলা কেমন হবে সেটা বলা থাকতে পারে। বা এমন হতে পারে যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তো সেখানে তড়িৎ বলরেখাগুলা কেমন হতে পারে। যেমন পজিটিভ আর নেগেটিভ যদি থাকে, তাহলে এক পাশ থেকে বের হবে, আরেক পাশে প্রবেশ করবে। আর যদি এমন হয় যে দুইটাই পজিটিভ, তাহলে দেখা যাবে যে দুই পাশ থেকেই তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই যেহেতু তারা পজিটিভ, তো মানে দুইটাই পজিটিভ, তো একটা আরেকটাকে বিকর্ষণ করবে। আবার যদি আমি এরকম করি যে দুইটাই নেগেটিভ, সেখানে দেখা যাবে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করতেছে এবং এক মানে প্রত্যেকটা বলরেখা পরস্পরকে বিকর্ষণ করতেছে, যেহেতু তারা একই চার্জ যুক্ত বা একই চার্জ থেকে সেই বলরেখাগুলো উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখন যাই হচ্ছে শাওন যে দুটো কোশ্চেনটা নেগেটিভ বা করছে। দুটো পজিটিভ বলতে কি চিত্র দেওয়া আছে কি এখানে? দুটো পজিটিভ অথবা দুটো নেগেটিভ? না, ওই দুইটা চিত্র এখানে দেয়া নাই। আচ্ছা, ওই দুইটা চিত্র যদি কেউ দেখতে চায় আমি দেখাচ্ছি। তখন বলে চিত্রগুলো হয় এরকম, ঠিক আছে, যে এখানে একটা পজিটিভ চার্জ, এখানে আরেকটা পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ থেকে বলরেখা উৎপন্ন হচ্ছে এবং মাঝখানে একটা একটাকে বিকর্ষণ করার কারণে একটা শূন্য স্থানের তৈরি হচ্ছে।
সো এটাকে আমি যদি উল্টা করে দেই যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আচ্ছা তখন হবে হচ্ছে এরকম। আচ্ছা তখন এরকম হয়, ওইখানে বলরেখাগুলো প্রবেশ করে এবং মাঝখানে একটা শূন্য স্থান তৈরি হয়। আর যদি পজিটিভ আর নেগেটিভ হয় তখন এক জায়গা থেকে বের হয় এক জায়গাতে প্রবেশ করে। যদি এমন হয় যে কোন একটা চার্জের মান বেশি আর কোন একটা চার্জের মান কম, সেক্ষেত্রে আবার এরকম হতে পারে যে একটা চার্জ হচ্ছে বড় চার্জ আর একটা হচ্ছে ছোট চার্জ, সেক্ষেত্রে এরকম অবস্থা হতে পারে। তো গুগলে সার্চ দিলে এরকম অনেক কিছুই আমরা দেখতে পারবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখন একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি। সেটা হচ্ছে এরকম যে কোন একটা আমার কাছে যদি একটা ম্যাগনেট থাকে, তাহলে ম্যাগনেটে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে ফিক্সড, সেটা সবসময় সেম পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় আর সেম পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ওখানে থাকে। কিন্তু আমি যদি এমন একটা অবস্থা তৈরি করতে পারি যে সেখানে কি হবে যে টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের মান কম বেশি হবে, ওই রকম একটা সিচুয়েশন যদি তৈরি করতে পারি তাহলে সেক্ষেত্রে যেটা হয় যে ম্যাগনেটিক ফিল্ডের মান আবার সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। জিনিসটা কেমন হতে পারে, জিনিসটা একটা ওয়ে হতে পারে এরকম যে ধরে নিলাম যে আমার কাছে এরকম একটা কয়েল আছে, ঠিক আছে, একটা কয়েল, সেটা দেখতে হচ্ছে এরকম, এরকম একটা কয়েল আছে। তো এই কয়েলের মধ্যে আমি যদি কোনো একটা ম্যাগনেটকে প্রবেশ করাই তাহলে কি হবে। ধরে নিলাম যে এই কয়েলের ভেতরে আমি ম্যাগনেটটাকে শুরুতে প্রবেশ করাইলাম, এই কয়েলটা তখন ম্যাগনেটের ভেতরে অবস্থিত, সরি ম্যাগনেটটা কয়েলের ভেতরে অবস্থিত, তখন আসলে কি ব্যাপার ঘটবে। তখন এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ড, মানে কয়েলটা যখন এখানে ছিল না তখন কি ছিল, যেমন ধরে নিই যে কয়েলটা ছিল না, তো এই অবস্থাতে কি, এই অবস্থাতে এইখানটা যে ম্যাগনেটিক ফিল্ড, আমার কয়েলটা যখন এখানে প্রবেশ করবে তখন যে ম্যাগনেটিক ফিল্ড, অবশ্যই স্বাভাবিকভাবে কয়েলটা যখন প্রবেশ করবে তখন ম্যাগনেটিক ফিল্ডের মান বেড়ে যাবে, ঠিক আছে, কারণ তখন ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ডটা কয়েলের ম্যাগনেটিক ফিল্ডের সাথে এক্সট্রা হিসেবে যোগ হবে। সো যখন এই ভেরিয়েশনটা হবে তখন আমরা এই দুই প্রান্তে যদি একটা আমাদের অ্যামিটার থাকে, সেই অ্যামিটারের মধ্যে দেখতে পারবো যে এই কয়েলটা এই ভেতরে আসার কারণে এখানে কিছু পরিমাণ ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়েছে, কিছু পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়েছে। কিন্তু এটাকে যদি আমরা এখানে ফিক্সড অবস্থায় রেখে দিই তাহলে দেখবো যে কারেন্ট উৎপন্ন হয়েছিল সেটা আবার পরবর্তীতে জিরো হয়ে গেল। কিন্তু আমি যদি এরকম করি, এই 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 ম্যাগনেটটাকে আমি আবার বের করে নিয়ে আসি, তাহলে কি হবে যে এখানে একটু বেশি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়েছিল সেটা একটু পরে কমে গেল। তো এই যে আবার ম্যাগনেটিক ফিল্ডের একটা ভেরিয়েশন হয়েছে, ওই ভেরিয়েশনের কারণে দেখবো যে আবার হচ্ছে এখানে একটা কারেন্ট উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো দ্যাট মিনস ম্যাগনেটিক ফিল্ডের মান যদি বাড়ে বা ম্যাগনেটিক ফিল্ডের মান যদি কমে সময়ের সাথে সাথে, তাহলেই শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হতে পারে, আদারওয়াইজ যদি ম্যাগনেটিক ফিল্ডের মান কনস্ট্যান্ট থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয় না। বুঝতে পারছো? জি স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, এই যে আপনি বলছেন ম্যাগনেটটা যদি স্থির অবস্থায় এখানে অনেকক্ষণ রেখে দেওয়া হয় তাহলে এটার মান জিরো হয়ে যাবে, জিরো হওয়ার কারণ কি স্যার? আচ্ছা, এটার কারণ হচ্ছে এটাই, কারণ যদি বলো তাহলে বলতে হবে যে এটাই আসলে ম্যাগনেটিক ফিল্ডের ধর্ম, ঠিক আছে। তবে স্যার এখানে অনেকক্ষণ রেখে দিলে যদি জিরো হয়, আমি যদি এই ম্যাগনেটটা বের করে দিই তাহলে তো জিরো হয়ে যাবে, তাই না স্যার? না, তাইলে আবার কারেন্ট উৎপন্ন হবে। এই জিনিসগুলো আমরা আসলে ম্যাগনেটিজমে ডিটেইল করব, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যখন করব ওইখানেই আসলে এই কনসেপ্টগুলো ডিটেইল আলোচনা করা হয়। পাশাপাশি লেন্জের ল যখন আমরা পড়বো তখন আরেকটা জিনিস দেখতে পারবো যে আমরা যখন ম্যাগনেটটাকে ভেতরে প্রবেশ করাবো তখন যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেইটার ডিরেকশন কেমন, আবার এই ম্যাগনেটটাকে যখন বের করে দিচ্ছি তখন যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেটার ডিরেকশনটা কেমন। আমরা জানি যে এসি কারেন্টের ডিরেকশন কেমন, প্রতিনিয়ত সেটা অল্টার করে, তাই না? তো এই সাইন ওয়েভ। হ্যাঁ, প্রতিনিয়ত কারেন্ট অল্টার করার একটা কারণ হচ্ছে এটা যে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে ভেতরে প্রবেশ করাই তখন যে ধরনের ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, যে ধরনের ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়, আবার ম্যাগনেটটাকে যখন আমি বাইরে নিয়ে আসি তখন আরেকটা ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়, আরেকটা কারেন্ট তৈরি হয়, সেই কিন্তু সেই কারেন্টের ডিরেকশন আগের কারেন্টের ডিরেকশনের সাথে অপোজিট।
এই জন্য কন্টিনিউয়াসলি আমরা যখন কোন একটা কয়েলের মধ্যে যদি এরকম করি যে একটা ম্যাগনেটকে ইন এবং আউট করতে থাকি, তখন দেখা যাবে যে সেইখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং সেই কারেন্ট গুলো হবে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, যেটা হচ্ছে প্রতিবার তাদের ডিরেকশন গুলাকে পরিবর্তন করে। আর কোনো কোশ্চেন? না স্যার। না স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা দেখলাম যে কোন একটা কোন একটা চার্জ যদি কোনো একটা জায়গায় থাকে তাহলে সেইখানে এক ধরনের ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয় এবং ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এইরকম যে মানে ইলেকট্রিক একটা ফিল্ড উৎপন্ন হবে একটা নির্দিষ্ট পর্যন্ত, মানে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, একটা প্রভাব উৎপন্ন হবে, তাই না? একটা প্রভাব তৈরি হয় যেখানে কি হবে যে অন্য কোনো চার্জ আসলে সেখানে এক ধরনের ইফেক্ট তৈরি হবে। তো এটাকে আমি যদি একটু গল্পের আকারে বলি, যে ধরো আমরা যে যেখানে থাকি সেখানে হচ্ছে আমাদের একটা প্রভাব তৈরি হয়, তাই না? আমি আমার বাসা যেখানে তার আশেপাশে আমার একটা প্রভাব তৈরি হয় না? সে আশেপাশে হয়তো মুদির দোকানে, তারপর হচ্ছে ফ্লেক্সিলোডের দোকানে, চায়ের দোকানে আমাকে মানুষ চেনে, ঠিক আছে, বা আমার পাশের বাসাতে আমাকে চেনে, সেই বাসা বাড়িওয়ালা আমাকে চেনে, পাশের বাসায় হয়তো আমাকে চেনে, এরকম ওই এরিয়াতে আমার একটা প্রভাব তৈরি হয়। আমি যত বেশি দিন থাকি বা আমার যত মানুষের সাথে পরিচয় বেশি হবে, আমার প্রভাবটা তত বেশি হবে। হ্যাঁ, কিন্তু এটা কি সবার ক্ষেত্রে এক হয়? তোমাদের মানে ধরো তোমাদের কেউ ধানমন্ডি থাকে, ধানমন্ডিতে সে সবকিছু চেনে, ধানমন্ডির সবাইও তাকে চেনে, এরকম একটা ব্যাপার আছে। আবার যদি এইরকম হয় যে হ্যাঁ তোমাদের ফ্রেন্ডের মধ্যে কেউ একজন ধানমন্ডি থাকে কিন্তু সে আসলে কিছু চেনে না, এরকমও কিন্তু আছে। তার মানে এক একজনের প্রভাব হচ্ছে এক এক রকম, কারো প্রভাব বেশি উৎপন্ন হয়, কারো প্রভাব কম উৎপন্ন হয়, ঠিক আছে? সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ওই জিনিসটাই আসলে ওইটারই একটা কনসেপ্ট, যে আমি কোন একটা চার্জ যদি কোথায় রাখি তাহলে সেখানে ওই চার্জের কারণে যে ইলেকট্রিক ফিল্ডটা উৎপন্ন হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা কত বেশি শক্তিশালী, ঠিক আছে? আচ্ছা, সেটা আসলে প্রকাশ করা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের সাহায্যে, যে কোনো একটা জায়গায় যে আমার একটা আছে, ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কত বেশি শক্তিশালী, ওটার স্ট্রেংথ কত বেশি, ঠিক আছে? যার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে ই দ্বারা প্রকাশ করা হয়, যার ইর মান বেশি তার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান বেশি, যার ইর মান কম তার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান হচ্ছে কম। তো এটা আসলে কিভাবে বের করা যাইতে পারে, যে ধরে নিলাম যে একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, সেখানে একটা প্লাস কিউ পরিমাণ একটা চার্জ আছে, সে একটা ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন করছে এরকম একটা এরিয়া বরাবর। তো সেই এরিয়াতে আমি যদি অসীম থেকে একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আসি, অসীম থেকে একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আসি, তাহলে এইখানে কি উৎপন্ন হবে? একটা ফোর্স তৈরি হবে, ঠিক আছে? অসীম থেকে একটা চার্জ আমি যদি নিয়ে আসি তাহলে এখানে একটা ফোর্স তৈরি হবে। তো এই ফোর্সের মান যার ক্ষেত্রে যত বেশি হবে আমি বলতে পারবো ওই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান তত বেশি, ঠিক আছে? অসীম থেকে আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড এইখানে নিয়ে আসি তাহলে আমি যে জিনিসটা দেখতে পারবো সেক্ষেত্রে সেটা হচ্ছে এরকম, যে আমার এইখানে ফোর্স যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ডের মান তত বেশি হবে। এখন আমি যদি একক চার্জ না নিয়ে এসে একের বেশি চার্জ নিয়ে আসি, কিউ পরিমাণ চার্জ নিয়ে আসি, তাহলে কি হবে? মানে একক চার্জ নিয়ে আসলে আমার যে পরিমাণ ফোর্স তৈরি হবে সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। আর আমি যদি একক চার্জ না নিয়ে এসে বেশি চার্জ নিয়ে আসি তাহলে কি হবে? যত বেশি চার্জ নিয়ে আসবো সেটাকে ফোর্স দ্বারা যদি আমি ভাগ করি তাহলে E is equal to হবে F divided by Q, ঠিক আছে? দ্যাট মিন্স একক পরিমাণ চার্জ কোন একটা ফিল্ডের মধ্যে যদি আমি আনি অসীম থেকে, তাহলে আমার যে পরিমাণ বল উৎপন্ন হয় সেটাই হচ্ছে কি ওই ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, মানে সেটা হচ্ছে এই চার্জের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা শক্তির মান। এটার একক কি হবে? ফোর্সের একক কি? নিউটন স্যার। নিউটন স্যার। ফোর্সের একক নিউটন, আর চার্জের একক আপনার কুলম্ব। আচ্ছা, তাহলে এটা আসবে কি
নিউটন পার কুলম। তো নিউটন পার কুলম হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের হচ্ছে ইউনিট। স্যার ফোর্স কে চার্জ দিয়ে ভাগ করলেন কেন? আচ্ছা ধরো একটা কলমের দাম হচ্ছে 5 টাকা, 5টা কলমের দাম 25 টাকা, ঠিক আছে? তো এখন তুমি কি করবা, মানে আমি বললাম যে একটা কলম আনতে তোমার 5 টাকা খরচ হয়। এখন যদি আমি একটা কলম নাই না 5টা কলম আনি, এবং সেক্ষেত্রে যদি 25 টাকা খরচ হয়, তাহলে 25 টা কি 5 দিয়ে ভাগ করো না? জি স্যার। ওই টাকাকে কলমের সংখ্যা দিয়ে ভাগ করো। এখানেও সেটাই হয়েছে যে কতটুকু ফোর্স উৎপন্ন হয়েছে আর কয়টা চার্জ আছে, তো সেইটাকে আমরা ভাগ করছি। হ্যাঁ স্যার বলো। এটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই দিয়ে প্রকাশ করছেন আর ওটার একক নিউটন পার কুলম না? নিউটন পার কুলম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার, আমরা মানে এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মানে সংজ্ঞাটা মানে সঠিক সংজ্ঞায়িতটা কিভাবে করব? সঠিক সংজ্ঞায় যে এটাই যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ E is expressed in magnitude and direction by the force per unit charge experienced by a unit positive charge placed at the point। মানে কোন একটা ফিল্ডের মধ্যে তুমি যদি একটা টেস্ট পজিটিভ চার্জকে প্লেস করো, তাহলে ওইখানে পার চার্জ কতটুকু ফোর্স উৎপন্ন হয়েছে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। মানে আর কোনো মানে আর কোনো কিছু কনফিউশন আছে? আচ্ছা স্যার, এখানে আর যত এক- বেশি চার্জ আসলে- এখানে হ্যালো? বাইরে থেকে ইনপুট করা হবে, ফোর্সটা তত বেশি হবে, স্যার তাই না? সংজ্ঞাটা আরেকবার বললে ভালো হবে। আচ্ছা স্যার আমি আসলে ইলেকট্রিক ফিল্ডটাই বুঝি নাই ভালো করে, এই জন্য আমার থেকে কনফিউজ লাগতেছে। আচ্ছা ইলেকট্রিক জি ফিল্ড স্যার, আপনি এই সংজ্ঞাটা একটু আবার বলে দেন। আচ্ছা আমি ইলেকট্রিক ফিল্ড থেকে আসি। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ধরো কোন একটা জায়গায় একটা চার্জ আছে, হ্যাঁ, তো চার্জ যদি থাকে তাহলে ওই চার্জের কারণে ওই চার্জের আশেপাশে একটা ক্ষেত্র তৈরি হয়। যে ক্ষেত্রের মধ্যে আমি যদি আরেকটা চার্জ আনি, তাহলে এক্সিস্টিং যে চার্জটা আছে সে তখন এক ধরনের ইফেক্ট তৈরি করে। মানে ধরো আমার এখানে একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে যে আমি একটা চার্জ নিয়ে আসি, ধরো নর্মাল একটা চার্জ নিয়ে আসলাম, তাহলে কি কোনো ঝামেলা হওয়ার কথা? হওয়ার কথা না কিন্তু। আচ্ছা কিন্তু এমন যদি হয়, বিপরীতটা হলে? হ্যাঁ, কোনো ঝামেলা হওয়ার কথা না, এখানে কিছুই নাই, যেহেতু এখানে কোনো চার্জই নাই। মানে একটা নিউট্রাল কোন একটা ফিল্ডের মধ্যে আমি যদি হচ্ছে একটা চার্জ নিয়ে আসি, হ্যাঁ, তাহলে কি হবে, সে সুন্দর মতো এখানে এসে বসে যাবে। কিন্তু সে বসার পরে এর আশেপাশে একটা ক্ষেত্র তৈরি হবে, ওই চার্জের কারণে একটা ক্ষেত্র তৈরি হবে। সেইখানে আমি পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যাই আনি না কেন, আনার পরে ওই আগের আগের চার্জের কারণে সেখানে এক ধরনের বল তৈরি হবে। সেটা আকর্ষণধর্মী হতে পারে, সেটা বিকর্ষণধর্মী হতে পারে। এখন যে এই যে চার্জের কারণে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত যে ক্ষেত্রটা তৈরি হলো, যে ক্ষেত্রের মধ্যেই ঝামেলা, অন্য কেউ আসলে প্রবলেম হয়, ওই ক্ষেত্রটাকেই বলতেছি ওই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। জি স্যার, এখন ক্লিয়ার স্যার, বুঝতে পারছি, এখন থ্যাংক কথা ইউ। হচ্ছে ধরো মানে আমি একটা চার্জ আনলাম, সেই ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ডের মান একরকম হইতে পারে। মানে ধরো এখানে 5 কুলম চার্জ আছে, 5 কুলম চার্জ। তো সেক্ষেত্রে আমি যদি আরেকটা চার্জ নিয়ে আসি, যে বাইরে থেকে একটা প্লাস একটা কিউ চার্জ নিয়ে আসলাম, তখন এইখানে এক ধরনের ফোর্স তৈরি হলো, হ্যাঁ, এফ তৈরি হলো। তো সেই এফ এর মান কেমন? আবার ধরো আরেকটা জায়গা আছে, সেখানে 6 কুলম চার্জ আছে, সেখানেও আমি এটা নিয়ে গেলাম, তো সেইখানেও তো একটা এফ তৈরি হবে। তো এমন স্বাভাবিকভাবে এমন হবে যে একটা বেশি হবে একটা কম হবে। তো যেইখানে আমার ফোর্সের মান বেশি হবে, স্বাভাবিকভাবে আমরা কি বুঝি যে তার শক্তি বেশি, তাই না? সে বেশি ধরনের ইফেক্ট করতেছে। জি স্যার। আর যেখানে গেলে ফোর্স কম হবে, সেখানে আমি দেখে বুঝতেছি যে ওর শক্তি কম, এই কারণে কম ফোর্স উৎপন্ন করছে। তো এই যে ফোর্সের মান কম বেশি, যেখানে ফোর্সের মান বেশি তার মানে তার শক্তি বেশি, যেখানে ফোর্সের মান কম তার মানে তার শক্তি কম। সো আমি যদি একক চার্জ আনি, তাহলে সেক্ষেত্রে E is equal to F। আর যদি একক চার্জ না এনে আমি যদি বেশি চার্জ আনি, মানে এইখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে আমার, মানে আমরা এইরকম একটা কথা বলি না যে একটা কলমের দাম 5 টাকা হলে কি বলি, যে পার পিস কলমের দাম হচ্ছে কত, 5 টাকা। তো এরকম পার চার্জ আমার কত ফোর্স উৎপন্ন হয়েছে, সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ।
কোন একটা ফিল্ডের মধ্যে আমি যদি একটা টেস্ট চার্জকে নিয়ে আসি, তাহলে ওইখানে পার চার্জ কত ফোর্স উৎপন্ন হচ্ছে সেটার যে মান, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। তাহলে এখানে ই সমান সমান এফ প্লাস কিউ জিরো দেওয়া কেন? এফ প্লাস না, এফ ডিভাইডেড বাই কিউ। ডিভাইডেড বাই কিউ জিরো। জিনিসটা হচ্ছে এরকম, এফ ডিভাইডেড বাই কিউ। তো এটাকে মানে একটু দেখতে অনেক সময় এভাবে লেখা যায়, মানে একই জিনিস। মানে স্যার কিউ জিরো ডিভাইডেড যেমন আছে না, ওখানে তো আমার অন্য কোনো চার্জ নেই, এই কারণে শূন্যটা কিউ। না, শূন্য না, শূন্য বলতে এখানে একটা টেস্ট চার্জ আনছে, তো টেস্ট চার্জকে কিউ নট দ্বারা প্রকাশ করা হয়েছে। এটা ওরকম কিছু না যে পাশে একটা শূন্য আছে, সামথিং কিছু একটা আছে। আর আরেকটা জিনিস একটু ভুল হয়েছে, যে এই শূন্যটা একটু বড় হয়ে গেছে, এটা আসলে ছোট শূন্য হওয়ার কথা। আচ্ছা স্যার, কিউ মানে কি বুঝতেছি? কিউ কিউ হচ্ছে একটা কুলম্ব। চার্জ, যে কোনো একটা চার্জ, মানে আমরা চার্জকে কিউ দ্বারা প্রকাশ করি না। স্যার জিরোটা কেন? আচ্ছা, জিরোটা আসলে কিছুই না। আমি যেহেতু একটা পজিটিভ টেস্ট চার্জ নিছি এবং 1 কুলম্বের একটা পজিটিভ টেস্ট চার্জ নিছি, এটাকে জাস্ট আমি ডিনোট করছি কিউ নট দ্বারা। তোমরা যে মানে কিউ স্যার নট, আমরা যে ওই যে Q1 জিরোটা Q2 আসলে তো এভাবে জিরো না ওইরকম থাকে, লিখি, নিচে সেরকম? হওয়ার কথা না? হ্যাঁ নিচে হওয়ার কথা। আমি যে লিখলাম যে এটা আসলে কিউ নট হওয়ার কথা, এরকম। নিচে হবে, হ্যাঁ। এটা একটু বড় হয়ে গেছে, দেখতে বড় লাগতেছে, এই জন্য তোমাদের মনে কনফিউশন হয়েছে। এটা এরকম হবে, ঠিক আছে? কিউ নট নিচে একটা শূন্য হবে, ছোট। কিউ নটটা শুধুমাত্র কি একটা নাম বোঝাচ্ছে তাহলে? হ্যাঁ, শুধু একটা নাম বোঝাচ্ছে, এর বেশি কিছুই না। স্যার কিউ জিরো মানে হচ্ছে মানে একটা চার্জ আসছে, এটা বুঝাইতেছে, তাই তো? একক না, একাধিক বা যে কোনো ভেরিয়েবল সংখ্যা। মানে যে কোনো কিছুই হতে পারে। যেমন ধরো আমি বললাম যে অনেকগুলা চার্জ, নরমালি আমরা কি করি যে যেমন এর আগে শূন্য স্থানের ক্ষেত্রে পারমিটিভিটি, সেখানে আমরা কি দিছিলাম? এপসাইলন নট। এটা হচ্ছে একটা রীতি যে যে জিনিসগুলো আমরা নরমালি একটু ধরি, কনস্ট্যান্ট ধরি, বা যেগুলা রেফারেন্স করে আমরা অন্য কিছু করি, সেসব ক্ষেত্রে আমরা এরকম কিউ নট, এপসাইলন নট এরকম ধরে দিই। স্যার বুঝতে পারছি। স্যার নিচের সূত্রটা ক্লিয়ার তো হয়েছে স্যার? হ্যাঁ, নিচের টুকুনো ই সমান সমান লিম আচ্ছা, এটা কি? এটা এখানে যেটা বুঝাইছে যে আমাদের এই কিউ নট এর মান যদি খুবই ছোট হয়, তাহলে ইট শুড নট ডিস্টার্ব দ্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেটা ইলেকট্রিক ফিল্ডে খুব বেশি ডিস্টার্ব করে না। ইন দ্যাট কেস ইকুয়েশনটা দেখতে কেমন হবে? ই ইজ ইকুয়াল টু লিমিট কিউ নট টেন্স টু জিরো, মানে কিউ নটটা হচ্ছে জিরোর কাছাকাছি, সেক্ষেত্রে এফ ডিভাইডেড বাই কিউ নট। এটা হচ্ছে তোমরা যখন ওই যে ত্রিকোণমিতিতে, সরি ক্যালকুলাসে ক্যালকুলাস। লিমিট করতাম আমরা, যখন যে যদি কোন একটা ভেরিয়েবল সেটা হচ্ছে খুবই ছোট হয়, যে তার মান জিরোর কাছাকাছি, সেক্ষেত্রে এরকম একটা লিমিট। আমরা যারা কমার্স তারা কখনো পড়িনি। নেক্সট ক্লাস আছে লিমিট, আর এটা জিরো হতে পারবে না, জিরোর হ্যাঁ, কাছাকাছি। জিরোর তো কাছাকাছি। এটাকে মুখস্থ করতে হবে স্যার, তাহলে হ্যাঁ, কি হবে? মুখস্থ করে রাখবো। আমি আসলে মানে কোশ্চেনটা বুঝতেছি না তোমার, শেষ। ই সমান সমান লিম কিউ কিউ জিরো ইকুয়াল টু জিরো এফ বাই কিউ নট, এটুকুনো কি মুখস্থ করে রাখতে হবে? এটা তোমার না লিখলেও কোনো সমস্যা নাই, তুমি যে উপর পর্যন্তই লিখো, এই পর্যন্তই লিখো। ওকে স্যার। আচ্ছা, তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি? তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স এই জিনিসটা কি? এটা হচ্ছে এরকম, ধরো যে তোমার বাসায় বাতাস কতটুকু আসবে, তোমার বাসায় একটা জানালা আছে, সেই জানালা দিয়ে বাতাস কতটুকু আসবে সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে মানে যে কোনো দিক থেকে কি বাতাস বেশি আসে? দক্ষিণ দিক থেকে বাতাস বেশি আসে, তাই না? জি স্যার। হ্যাঁ, দক্ষিণ দিকে বাতাস যদি থাকে তাহলে বাতাস বেশি আসে, উত্তর দিক থেকে বাতাস পাওয়া যায় না। তার মানে ডিরেকশনে একটা ব্যাপার আছে। তোমার বাসা যদি উত্তর দিকে হয় আর তুমি যে আশা করো যে বাতাস পাবো অনেক, তাহলে কিন্তু সেটা হবে না। আচ্ছা, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতে পারে যে তোমার জানালাটা কতটুকু। তোমার জানালা যদি হয় খুবই ছোট, যেমন নর্মালি অনেক মানে ছোট একটা জানালা বানাইছে, তো ওইখান দিয়ে তো বাতাস আসার কথা না। ওয়াশরুমের জানালা থাকে খুবই ছোট, তাই না? ওই জানালা দিয়ে তো বেশি বাতাস যাবে না, সে দক্ষিণ দিকে হোক আর যেদিকেই হোক। আচ্ছা,
তো তার মানে কি জানালার এরিয়াটা যদি বেশি হয় তার মানে তোমার বাতাসটা বেশি আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জানালা মানে বাতাস আসে কিনা, পরিবেশে বাতাস আসছে কিনা, সেটা যদি হয় তাহলে বাতাস আসবে। সো এই যে কোন একটা জানালা দিয়ে কি পরিমাণ বাতাস আসতেছে সেটাকে যদি আমরা এয়ার ফ্লাক্স বলি, দ্যাট মিন্স তোমার যে দিক বরাবর বাতাস আসতেছে সেই দিক বরাবর তোমার কত বড় এরিয়ার একটা আছে জানালা আছে তার উপর ডিপেন্ড করবে। ইলেকট্রিক ফ্লাক্সটাও কিছুটা ওই রকমই, যে তোমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ফ্লো করতেছে সেটার যে রেট সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু এ গিভেন এরিয়া। কোন একটা এরিয়ার মধ্য দিয়ে কতটুকু ইলেকট্রিক ফিল্ড সেখানে পাস করতেছে সেটাই আসলে ডিনোট করা হয় ইলেকট্রিক, মানে সেটা দিয়েই আসলে সেটাই মেইনলি আসলে ইলেকট্রিক ফ্লাক্স। আমরা আরেকটা জিনিস জানি যে কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকা মানে কি, মানে কি ওখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করতেছে। তার মানে আমরা বলতে পারি যে আমার যে সারফেস বা আমার যে এরিয়া সেই এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা পাস করতেছে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স এটাকে প্রকাশ করা হয় ফাই দ্বারা। এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে চিহ্নটা লেখা হয়েছে এটাকে বলা হয় ফাই। অনেকভাবে লেখা যায়, এরকম লেখা যায়, এটাকে বলা হয় ফাই। আর ই দেওয়া হয়েছে কেন, যে এটা হচ্ছে মানে ম্যাগনেটিক ফ্লাক্সও আছে, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স যখন হবে সেক্ষেত্রেও তো মানে ডিনোট করা হয়। তো এটা যেহেতু ইলেকট্রিক ফ্লাক্স এইখানে যে এই জন্য ফাই ই দেওয়া হয়, ঠিক আছে। এটাকে এভাবে লেখা যায় যে আমি এরকম এরকমও লিখতে পারি, বা ইভেন অনেক এরকমও লিখে, ঠিক আছে। তো যে কোনো ভাবে লেখা যায়। তো এটার নাম হচ্ছে ফাই। ফাই ই দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রিক ফ্লাক্স। এবং ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কি, যে কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ফ্লো করতেছে সেটার যে রেট সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই সমান সমান ই ডট এস, যেখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এস হচ্ছে আমার ওই এরিয়ার মানে যে এরিয়ার মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা ফ্লো করতেছে। ই ডট এস এটা হচ্ছে একটা ডট প্রোডাক্ট। আমরা জানি যে ভেক্টরে দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা ক্রস প্রোডাক্ট আর একটা ডট প্রোডাক্ট। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে ডট প্রোডাক্ট হয়। তো ডট প্রোডাক্ট হইলে যেটা হয় যে যে কোনো ডট প্রোডাক্ট যদি হয় এ ডট বি, সেটাকে লেখা হয় কেমন, এ ডট বি। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে যেহেতু এটা বোল্ড করা আছে, বোল্ড করা থাকা মানে কি, এটা হচ্ছে ভেক্টর রাশি। আমাকে কেউ একটু বলো তো ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি আর স্কেলার রাশি। মান ও দিক আছে ভেক্টর রাশি। আচ্ছা ভেক্টর রাশি হচ্ছে মান ও দিক থাকবে, আর স্কেলার রাশি শুধুমাত্র মান থাকবে। মান থাকবে। কয়েকটা ভেক্টর রাশি উদাহরণ বলো। সরণ। সরণ, হ্যাঁ। বেগ কোন রাশি? বেগও একটা ভেক্টর রাশি। আচ্ছা স্পিড? স্যার ত্বরণও ভেক্টর রাশি। হ্যাঁ স্পিড কোন রাশি? ভেক্টর রাশি। না স্পিড হচ্ছে স্পিড দ্রুত স্কেলার রাশি। স্কেলার রাশি হলো না। ঠিক আছে। স্পিড, দূরত্ব এগুলো হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ তো আমি একটু সহজ করে বলি, সেটা হচ্ছে ভেক্টর আর স্কেলারের মধ্যে পার্থক্য কি। যেমন হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দেই, যে ধর তোমার কাছে আমি বললাম যে আমাকে 500 টাকা দাও, বা তুমি আমাকে বললা 500 টাকা দিতে, আমি তোমাকে 500 টাকা দিয়ে দিলাম, সুন্দর মতো তুমি চলে গেলে। তো এটা হচ্ছে এটা হচ্ছে একদম স্কেলার রাশির মতো। কিন্তু মানে এখানে 500 শুধু টাকাটার ব্যাপারই আছে, মানটার ব্যাপারই আছে। কিন্তু যদি এরকম হয় যে আমি বললাম যে আচ্ছা তুমি 500 টাকা নিয়ে এই যে আমাদের বাসা থেকে 2টা বাসা পরে যাও, ঠিক আছে। তো তখন কিন্তু তুমি মানে কোশ্চেন করতে পারো যে আমি 2টা বাসা পরে যাব, 2টা বাসা কি সামনের দিকে পরে যাব না পিছনের দিকে পরে যাব? কোশ্চেন হয় না, না ডান দিকে পরে যাব না বাম দিকে পরে যাব? সব দিকেই তো পরে হয়। স্যার এটা কি আদান প্রদান বোঝায় এমন কিছু? না না আদান প্রদান বোঝায় না। ব্যাপারটা হচ্ছে স্কেলার রাশি হচ্ছে এমন জিনিস, সেটা হচ্ছে এমন রাশি যেখানে তোমার কোনো ধরনের ডিরেকশনের প্রয়োজন হবে না, দিকের পরিবর্তন হবে না, দরকার হবে না, শুধুমাত্র মান হলেই হবে। আর
ভেক্টর রাশি হচ্ছে এমন রাশি সেখানে তোমার মানের সাথে সাথে দিকটাও ইম্পর্টেন্ট মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। স্কেলার রাশির ক্ষেত্রে তুমি এরকম 5 টাকা 10 টাকা যেরকম গুণ করো, 5 আর 10 গুণ করলে 15 হয়, এরকম গুণ করতে পারবা, যোগ করতে পারবা। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তুমি হচ্ছে 5 10 যোগ করলে 15 এরকম কোনো ধরনের যোগ করতে পারবা না। সেক্ষেত্রে তোমার ডিরেকশনটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ধরো তুমি হচ্ছে এই পয়েন্টে আসো, এখান থেকে এই 5 মিটার দূরত্ব এদিকে গেলাম, তারপর সেখান থেকে আবার এখানে গেলাম, এটা ধরো হচ্ছে 5 মিটার, এখান থেকে তুমি আবার এখানে গেলাম, এটা হচ্ছে 5 মিটার। এখন তুমি আমাকে বলো যে তুমি কতটুকু ডিসটেন্স কভার করছো? 15 মিটার। হ্যাঁ, তো এই যে 15 মিটার ডিসটেন্স কভার করছো, এটা হচ্ছে তোমার, এটা যদি বলো তাহলে এটা হবে স্কেলার। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার সরণ কতটুকু হয়েছে, ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, তাহলে সেটা হবে এরকম, তোমার ইনিশিয়াল পজিশন কোথায় আর শেষ পজিশন কোথায়, এর মধ্যবর্তী ডিসটেন্স কত, বা আর এর মধ্যবর্তী ডিরেকশন কোন দিকে, তো এর মধ্যবর্তী ডিসটেন্স 5, তার মানে তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে 5 মিটার। বুঝা গেল? মানে ভেক্টর আর স্কেলার রাশির মানে এটা ইউজটা কোন জায়গায়, ঠিক আছে? তো এরকম ভাবে যে কোন একটা রাশি যদি স্কেলার হয় সেখানে জাস্ট তোমার নরমাল ভাবে আমরা যেরকম হিসাব করি ওরকম করলেই হয়, কিন্তু কোন একটা রাশি যদি ভেক্টর হয় তাহলে সেখানে অবশ্যই তার ডিরেকশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধুমাত্র ডিরেকশনের পরিবর্তনের কারণে ওখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আর ভেক্টর রাশি লিখতে হইলে অবশ্যই কি করতে হবে, ভেক্টর চিহ্ন দিতে হবে, বা সেই জিনিসটাকে বোল্ড করে লেখা হয়। নরমালি প্রিন্টে যখন লেখা হয় তখন বোল্ড করে লেখা হয়, আর নরমালি লেখার সময় কি করতে হয়, এরকম ভেক্টর চিহ্ন দিতে হয়। সেটা তুমি উপরে দিতে পারো, ভেক্টর চিহ্ন তুমি নিচেও দিতে পারো, ইভেন এত কিছু না দিয়ে শুধুমাত্র এরকম দাগও দিতে পারো। স্যার আমরা স্পেসিফিক cos থিটাটাই কেন দিচ্ছি? cos থিটাটা কেন নিচ্ছি তাই? জি। এখানে ভেক্টরের যে গুণন, এই গুণনগুলো হচ্ছে দুই ধরনের গুণন। একটাকে বলা হয় ডট গুণন, আর একটাকে বলা হয় ক্রস গুণন। ডট গুণনের ক্ষেত্রে যেটা হয়, ডট গুণনের ক্ষেত্রে আমার cos থিটা চলে আসে, এবং সেক্ষেত্রে যেটা হয় যে ধরো আমি দুইটা ডট গুণন করলে যে রাশিটা পাই সেটাও হয় একটা স্কেলার রাশি। যেমন কাজ, কাজ হচ্ছে এক ধরনের স্কেলার রাশি, সেটা হয় কেমনে, ফোর্স, ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি, সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টর রাশি ডট গুণন যখন হয়, দ্যাট মিন্স cos থিটা যখন হয়, তখন আমরা হচ্ছে কাজ পাই। দুইটা ভেক্টর রাশি যখন ডট গুণন হয় তখন হচ্ছে আমরা একটা স্কেলার রাশি পাই, এবং সেক্ষেত্রে আমরা মানে সেক্ষেত্রে এই যে গুণনটা, এই গুণনকে বলা হয় ডট গুণন, এবং এই ক্ষেত্রে আমাদের এই যে এফএস cos থিটাটা ইউজ করতে হয়। আর যদি এমন হয় যে যেমন হচ্ছে টর্ক টাউ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম আর ক্রস এফ, এই ক্ষেত্রে দুইটা ভেক্টর রাশির ক্রস গুণন হয়, ক্রস গুণনের ফলে এইখানে নতুন আরেকটা ভেক্টর রাশি উৎপন্ন হয়, যার হচ্ছে একটা ডিরেকশন থাকে। সেই ডিরেকশনটা কেমন, সেই ডিরেকশনটা হচ্ছে মানে এখানে সাথে সাথে আরেকটা একক ভেক্টর থাকে, যে একক ভেক্টরের উপর ডিপেন্ড করে এই নতুন ভেক্টরটা কি হবে, ডিরেকশনটা চলে আসবে। এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আর এফ সাইন থিটা, সাইন থিটা ইউজ করি, ঠিক আছে? যখন আমাদের, হ্যাঁ আমরা শেষ করব, যখন দুইটা ভেক্টর রাশির গুণফলের ফলে আমরা একটা স্কেলার রাশি পাই, ওই সময় আমরা ডট গুণন ইউজ করি। আর যখন দুইটা ভেক্টর রাশির গুণনের ফলে একটা ভেক্টর রাশি পাই, ওই সময় আমরা ক্রস গুণন ইউজ করি।
আর ডট গুণন যখন ইউজ করা হয় তখন cos থিটা ইউজ করা হয়, আর যখন ক্রস গুণন ইউজ করা হয় তখন sin থিটা ইউজ করা হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু ব্রেক নেই, নামাজের পরে আবার শুরু করি। স্যার কয়টায় জয়েন করতে হবে? আচ্ছা, সো আমরা ইলেকট্রিক ফ্লাক্স করছিলাম। ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক ফ্লুইড through a given area. It is proportional to the number of electric field lines going through a surface, virtual surface. যদি ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম হয় বা ইলেকট্রিক ফিল্ডের মানটা যদি সবসময় কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে একটা সারফেস এস এর মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করবে সেটার গুণফল, মানে ইলেকট্রিক ফিল্ড আর ওই এরিয়ার গুণফলটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান, যেটাকে আমরা ফাই ই দ্বারা প্রকাশ করি। ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস, দ্যাট মিন্স ই এস কস থিটা, যেখানে থিটা হচ্ছে ই আর এস এর মধ্যবর্তী দূরত্ব। এখানে কয়েকটা ফিগার দেখানো হয়েছে। তো এই ফিগার গুলা যদি আমরা একটু বুঝতে চাই, কোন এরিয়ার, যে কোনো একটা এরিয়ার ক্ষেত্রফল হয় সবসময় সেই এরিয়া থেকে বাইরের দিকে লম্বভাবে। তো ধরে নিলাম যে এটা হচ্ছে একটা এরিয়া। আচ্ছা, একটা মিনিট, আমি তোমাদেরকে এই ডিরেকশনের ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আমাকে মনে হয় দেখতে পাচ্ছ। জি স্যার। তো স্যার ধরো দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা এরিয়া, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক লাইন গুলো পাস করতেছে এই বরাবর। ঠিক আছে? এই বরাবর ইলেকট্রিক লাইন গুলো পাস করতেছে, আর এটা হচ্ছে আমার মানে এই সবুজ যেটা, এটা হচ্ছে আমার এরিয়া, আর ইলেকট্রিক লাইন গুলো পাস করতেছে এই বরাবর, এরকম করে ইলেকট্রিক লাইন গুলো আসতেছে। তাহলে কি হবে? তাহলে আমাদের বুঝতে হবে যে এই দুটার মধ্যে মধ্যবর্তী কোণ কত। আমি বলছি যে যে কোনো এরিয়ার ডিরেকশন হচ্ছে এটা থেকে বাইরের দিকে। তাহলে এটার ডিরেকশন কোন দিকে? সামনের দিকে, তাই না? আমাদের দিকে। সামনের দিকে মানে আমি যদি কলম দিয়ে দেখাই, এটার ডিরেকশন হচ্ছে এই বরাবর, তাই না? সামনের দিকে। আচ্ছা, এখন ইলেকট্রিক ফিল্ড যেটা আসতেছে সেটা যদি এই বরাবর আসে, তাহলে আমি যদি এরকম করে দেখাই যে এই কলম হচ্ছে এটার ডিরেকশন, মানে এরিয়ার ডিরেকশন, আর এই যে আমার যে ডায়েরি, যেটা এই ডায়েরিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে কলমের সাথে ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। না 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 না, তাদের মধ্যবর্তী কোনো কোণ নাই, তারা হচ্ছে প্যারালাল, তাই না? পরস্পর তো পাশাপাশি। পাশাপাশি, তার মানে তারা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল। আচ্ছা, যদি সমান্তরাল হয় তাহলে সমান্তরাল যে কোনো রাশি, সমান্তরাল যে কোনো জিনিসের মধ্যবর্তী মানে কোণ কত, অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি। আচ্ছা, তো 0 ডিগ্রি যদি হয় তার মানে কি, যে তারা হচ্ছে সমান্তরাল। আচ্ছা, তো আমরা আমাদের ইকুয়েশন অনুযায়ী দেখি। আমরা একটু আগে দেখছিলাম যে আমি যে এরিয়াটা কনসিডার করছি সেই এরিয়াতে যত ইলেকট্রিক ফিল্ড আসতেছে সবগুলাই পাস করতেছে, তাই না? তো যদি তাই হয় তার মানে সম্পূর্ণ পাস করবে, মানে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ওই এরিয়ার মধ্য দিয়ে যাবে। এবং আমরা ইকুয়েশনে যদি দেখি cos থিটা, cos 0 ডিগ্রি মান কত? 1 স্যার। 1। তাহলে ফাই ই সমান সমান কি হয়? ইএস। আচ্ছা, আবার যদি আমরা এরকম চিন্তা করি যে cos এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত?
জিরো স্যার। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। সো সেক্ষেত্রে কি হবে, কোনো ধরনের ফ্লাক্স থাকবে না। তো এইটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই যে cos 90 ডিগ্রি হইলে আসলে ব্যাপারটা কেমন হয়। জিনিসটা হবে এরকম যে ধরো এইটা হচ্ছে আমার এরিয়া, দেখা যায় না স্যার। দেখা যাচ্ছে এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমার এরিয়া, এটা হচ্ছে আমার এরিয়া। আর এরিয়া থাকলে তার ডিরেকশন কোন দিকে হবে, বাইরের দিকে লম্ব হবে, তাই না? এই দিক বরাবর, তাই তো? জি স্যার। আচ্ছা, এই দিক বরাবর। এখন ইলেকট্রিক ফিল্ডটা যদি আমার এই দিক থেকে আসে তাইলে ওইটার সাথে এটা ডিরেকশন কেমন হবে? আচ্ছা, জিনিসটা হবে তখন এইরকম, তাই না? মানে জিনিসটা হচ্ছে এরকম, এটা যদি আমার এরিয়া হয় তাহলে তার ডিরেকশন হবে এই দিক বরাবর, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন ইলেকট্রিক ফিল্ডটা যদি এদিকে আসে তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো দেখো, যদি আমার এরিয়া হয় এইদিকে, মানে ধরো আমার জানালা হচ্ছে এইটা আর বাতাস যাইতেছে এইদিকে, তাহলে কি কোনো ধরনের বাতাস জানালা দিয়ে ঢুকবে? না স্যার, ঢুকবে না। না স্যার। আর যদি আমার জানালা হয় এইটা আর বাতাস যদি এদিক দিয়ে আসে তাহলে কি সম্পূর্ণ পরিমাণ ঢুকবে। বাতাস ভিতরে ঢুকবে না? জি স্যার। জি স্যার ঢুকবে। হ্যাঁ, সম্পূর্ণ পরিমাণ বাতাস ভিতরে ঢুকবে। সো এইখান থেকে আমরা দেখতে পাইলাম যদি cos 0 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্সের মান আমরা পাবো, আর যদি cos 90 ডিগ্রি হয় তাহলে আমাদের কোনো ধরনের ইলেকট্রিক ফ্লাক্সের মান আমরা পাবো না। সো এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এই ইলেকট্রিক ফ্লাক্স রিলেটেড একটা আছে, ল আছে, সেই লটা হচ্ছে গাউস ল। গাউস লতে কি বলা হয়েছে? গাউস লতে বলা হয়েছে, গাউস ল states that the flux of the electric field E through any closed surface is equal to the 1 by epsilon naught times the total charge enclosed by any surface. কোন একটা সারফেস, আমি ক্লোজ সারফেসের কথা যদি চিন্তা করি যে আমার একটা ক্লোজ সারফেস আছে এরকম, সেই ক্লোজ সারফেসে আমার চার্জের মান, টোটাল চার্জের মান হচ্ছে কিউ। এই ক্লোজ সারফেসটা যেখানে আছে সেই জায়গার পারমিটিভিটি হচ্ছে এপসাইলন নট। এই দুটো ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি এই সারফেসে কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স আছে বা এই সারফেসে এই সারফেসে ইলেকট্রিক ফ্লাক্সের মানটা আমরা আসলে বের করতে পারবো। সেটা কেমন? ইলেকট্রিক ফ্লাক্স পাই ই সমান সমান কিউ ডিভাইডেড বাই ই, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। কোন একটা ক্লোজ সারফেসে কি পরিমাণ চার্জের মান আছে সেটাকে আমি যদি ওই সারফেসের পারমিটিভিটি দ্বারা ভাগ করি, বা আমি জিনিসটাকে আরেকভাবে বলতে পারি যে কোন একটা ক্লোজ সারফেসের টোটাল চার্জকে ওই সারফেসের পারমিটিভিটি যে মান সেটা 1 বাই, মানে পারমিটিভিটির কি বলা যায়, পারমিটিভিটির যেটা মান সেটাকে যদি 1 বাই পারমিটিভিটি করি, সেই 1 বাই পারমিটিভিটি দিয়ে ওই সারফেসের টোটাল চার্জকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কি পাবো? ইলেকট্রিক ফ্লাক্সের মান পাবো। তো এত কঠিন করে না বলে আমরা বলি যে কোন একটা ক্লোজ সারফেসে ইলেকট্রিক ফ্লাক্সের মান যদি আমরা বের করতে চাই তাহলে ওই সারফেসের টোটাল চার্জকে আমি যদি পারমিটিভিটি দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমি কি পাই? ইলেকট্রিক ফ্লাক্সের মান পেয়ে যাই। সো এটাই হচ্ছে গাউসের ল। গাউস ল ফাই ই সমান সমান কিউ ডিভাইডেড বাই ই। সো কিউ সমান সমান কি হবে? কিউ সমান সমান হবে ফাই ই এপসাইলন নট বা এপসাইলন নট ফাই ই। এখন ফাই ই সমান সমান এর আগে আমরা পড়ছি না, ফাই ই সমান সমান হচ্ছে কি? ই ডট এস, তাই না? ফাই পড়ছিলাম ই ডট এস। সো এটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখতে চাই, ইন্টিগ্রাল ফর্মে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, চিহ্নটা দিলাম ইন্টিগ্রেশন ই ডট ডিএস। ফাই কে ইন্টিগ্রেশন ই ডট ডিএস লেখা যায়? মানে ফাই সমান সমান আমরা জানি ই ডট এস। তো তোমরা আমাকে একটু বলবা ক্যালকুলাস মানে কি? ক্যালকুলাস শব্দের অর্থ কি?
জানো কেউ? অবকলন করা। ক্যালকুলাস শব্দের অর্থ হচ্ছে নুড়ি বা পাথর। ক্যালকুলাসে দুইটা বুদ্ধি ওয়ে আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ওরকম কোন একটা নুড়িকে তুমি যদি, মানে বড় একটা পাথরকে তুমি যদি ভেঙে ছোট 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 খণ্ড করো, তাহলে যে জিনিসটা হবে সেটা হবে কি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর ধরো এই ছোট ছোট নুড়ি গুলাকে তুমি যদি যোগ করে বড় একটা নুড়িতে কনভার্ট করো, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে? তো আমি কারো ইয়ে থেকে নয়েজ আসতেছিল। আচ্ছা, সো আমি যদি এরকম করি যে ই ডট এস, এই জিনিসটাকে আমি ইন্টিগ্রাল ফর্মে লিখতে চাই, তাহলে আমি এরকম চিন্তা করতে পারি যে এস টা হচ্ছে একটা জায়গার এরিয়া। ঠিক আছে, কোন একটা জায়গার এরিয়া। তো আমি যদি কোন একটা জায়গার এরিয়া সম্পূর্ণরূপে না জানি, তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে একটা ক্ষুদ্র এরিয়া আমি কনসিডার করতে পারি। ক্ষুদ্র একটা এরিয়া যদি আমি কনসিডার করি, আচ্ছা ক্ষুদ্র একটা এরিয়া যদি আমি কনসিডার করি, তাহলে আমি লিখতে পারি এরকম ই ডট ডিএস। আর ক্ষুদ্র এরিয়া থেকে আমার কিন্তু ফুল এরিয়াটা বের করে নিয়ে আসতে হবে। তো ক্ষুদ্র এরিয়া থেকে আমি যদি ফুল এরিয়াটা নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশন করলে কি হবে, সবগুলা ক্ষুদ্র এরিয়া যোগ হয়ে হয়ে অনেক বড় একটা জিনিস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি ই ডট ডিএস সমান সমান ফাই ই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা গাউস লতে যেটা পড়ছি সেটা হচ্ছে এরকম, ফাই ই সমান সমান কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। সো কিউ সমান সমান কি হবে, ফাই ই এপসাইলন নট। তো ফাই এর মানটা যদি আমি এটা বসায় দেই, তাহলে কি আসে, এপসাইলন নট, তারপর আমি ফাই এর মানটা যদি বসাই ই ডট ডিএস সমান সমান কিউ, তাহলে কিউ সমান সমান এপসাইলন নট ই ডট ডিএস। এটা হচ্ছে আমার গাউস ল এর ইন্টিগ্রাল ফর্ম। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? আরেকবার একটু স্যার রিপিট করবেন স্যার? স্যার ই এর আগে এটা কি দিলেন? আচ্ছা, এপসাইলন নট লিখছিলাম। আচ্ছা, আমি আবার শুরু থেকে লিখি। আচ্ছা, যেটা বলা হয়েছে গাউস লতে সেটা হচ্ছে, স্যার বোর্ডে বোঝালে একটু আমাদের বুঝতে সুবিধা হবে স্যার। হ্যালো, কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, একটা জিনিস একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে কেউ যদি কথা বলে তার স্ক্রিনটা কিন্তু সামনে চলে আসবে। তো তোমাদের যেটা করতে হবে যে আমার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটাকে দুইবার ট্যাপ করতে হবে, তাহলে আমার স্ক্রিনটা পিন হয়ে যাবে। পিন হয়ে গেলে এই স্ক্রিনটা সরে যাবে না, তো তোমরা দেখতে পারবা ঠিকঠাক মতো। আচ্ছা, এখন আর কেউ কিছু বলতেছিলাম? মুবাশশিরা? মানে কয়টি শেষ, 8:30 শেষ। আচ্ছা, আমি আমার নেটটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিল, ওয়াইফাইটা চলে গেছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ আমাকে সবাই? হ্যালো? স্যার আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কি, একটা ক্লোজ সারফেস, সেই ক্লোজ সারফেসে টোটাল চার্জেস, আচ্ছা টোটাল চার্জের মান হচ্ছে কিউ, আর সেখানকার পারমিটিভিটির মান হচ্ছে এপসাইলন নট। তো এরকম যদি হয়, তাহলে গাউস ল অনুসারে এই সারফেসে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স হবে সেটা হচ্ছে কি, এপসাইলন নট ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই পাই সমান সমান কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এটাকে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট পাই ই। তো এর আগে আমরা ফাই সমান সমান কত সেটা জানতাম, ফাই ই সমান সমান ই ডট এস। কিন্তু কোন একটা জায়গার এরিয়া যদি আমার ফুললি জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানকার একটা ক্ষুদ্র এরিয়া আমি চিন্তা করে নিতে পারি। ক্ষুদ্র এরিয়া হচ্ছে ডিএস। আচ্ছা, ক্ষুদ্র এরিয়া যদি আমি চিন্তা করে নেই, কনসিডার করে নেই, তাহলে ক্ষুদ্র এরিয়া ডিএস, এবং সেটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দেই, তাহলে আমার টোটাল
এরিয়াটা বের হয়ে আসে এবং টোটাল যে ইলেকট্রিক ফ্লাক্সের মান সেটা বের হয়ে আসবে। সো এটাকে যদি আমি ওখানে বসাই তাহলে আলটিমেটলি কি হবে, কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট, এটা যেহেতু ক্লোজ ইন্টিগ্রাল সো আমি ক্লোজ ইন্টিগ্রাল চিহ্ন দিতে পারি ই ডট ডিএস। এটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন, কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট ই ডট ডিএস। এটা হচ্ছে গাউস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম, ঠিক আছে, ইন্টিগ্রাল ফর্ম বা ম্যাথমেটিক্যাল ফর্ম। কারো কোনো কোশ্চেন? এটা যদি প্রশ্ন আকারে আসে তাহলে কি এরকম হবে যে প্রুফ করতে আচ্ছা, বলা হবে? কোশ্চেন আকারে আসলে এরকম আসতে পারে যে রাইট ডাউন দা স্যার ম্যাথমেটিক্যাল। এটা যদি কোশ্চেন আকারে আসে তাহলে কি আচ্ছা, কোশ্চেন আকারে আসতে পারে এরকম, রাইট ডাউন দা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ গাউস ল ইন ইন্টিগ্রাল ফর্ম। আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু আনস্টেবল অবস্থায় আছে, আমি একটু চেক করতেছি। আচ্ছা স্যার, আমরা ক্যালকুলেশনটা তো দেখলাম, বাট মানে গাউস লটা আসলে মানে কি বলতে চাচ্ছে আমাদেরকে, মানে আচ্ছা, গাউস ল হচ্ছে কোন একটা সারফেস থেকে ওইখানকার ইলেকট্রিক ফ্লাক্সের যে মান সেই মানটা বের করতে বলতেছে আর কি। মানে ওই মানটা আমি কিভাবে বের করব সেটার একটা ফর্মুলা দিচ্ছে আমাকে, ঠিক আছে। এই গাউস ল আমরা একটা অ্যাপ্লিকেশন করব একটু পরে, যে একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের ক্ষেত্রে গাউস ল এর মান কত হবে সেটা আমরা বের করব। স্যার ওকে, আচ্ছা একটা মিনিট আমি একটু টাইম দিচ্ছি। ওকে, আমি একটু ওয়াইফাইটা চেক করে আসলাম। আচ্ছা, একজন বলছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য এপসাইলন নট। আচ্ছা, এপসাইলন নট জিনিসটা কি তোমরা একটু বলো তো, আমি মনে হয় এটা নিয়ে একদিন আলোচনা করছিলাম, তাই না? কেউ একজন একটু বলো তো দেখি তোমাদের কতটুকু মনে আছে। কেউ পারবে না? স্যার এপসাইলন নট ছিল মানে শূন্য মাধ্যম বেদন ক্ষমতা দিয়ে। বলতে পারবো? হ্যাঁ, শূন্য মাধ্যমে বেদন যোগ্যতা। আচ্ছা, ওই জিনিসটা কি একটু বলো তো আমাকে, শূন্য মাধ্যমে বেদন যোগ্যতা জিনিসটা কি? হ্যালো, হ্যাঁ বলো, সিরাজুল ইসলাম। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো।
স্যার শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা বলতে এরকম বোঝাচ্ছে। স্যার এটা এটা কোনো শূন্য মাধ্যমে যদি কোনো পজিটিভ কিংবা নেগেটিভ স্যার নাই মনে হয়। স্যার নাই তো মেবি। স্যার আচ্ছা নাই আপনারা বলতেছেন আমরা শুনতেছি। হ্যাঁ, মাধ্যমে যদি কোনো চার্জ স্থাপন করা হয় সেক্ষেত্রে ওই মাধ্যমটা চার্জ থেকে যে একটা ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়, এটা বাধা দিতে যতটুকু বাধা দেয় সেটাই হচ্ছে ইপসাইলন নট। হ্যাঁ, এক্স্যাক্টলি আসলাম হোসেন যেটা বলছে এক্স্যাক্টলি এটাই, যে কোনো একটা চার্জ কে যদি আমি কোনো একটা মাধ্যমে রাখি বা শূন্য মাধ্যমে রাখি, তাহলে শুদ্ধ মাধ্যম ওই চার্জের মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়াকে যে পরিমাণ বাধা দিবে সেটাই হচ্ছে ওই মাধ্যমের ক্ষেত্রে বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে পারমিটিভিটি, যেটাকে আমরা এপসাইলন নট দ্বারা প্রকাশ করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে একটু আগে আমরা কুলম্বস ল পড়ছি, এখন আবার আমরা গাউস ল পড়লাম। তো গাউস ল থেকে কুলম্বস লতে যাওয়া যায় কিনা বা কুলম্বস ল থেকে গাউস লতে আসা যায় কিনা, এরকম একটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব। সো আমরা যদি এরকম করি যে কুলম্বস ল থেকে আমরা একটু দেখি যে গাউস লতে আমরা যেতে পারি কিনা। সো কুলম্বস ল কি ছিল? এপসাইলন নট ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ। তো এই হচ্ছে অবস্থা। সো এটাকে আমরা চাইলে লিখতে পারি এরকম, এপসাইলন নট ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 cos থিটা সমান সমান কিউ। এখন ই এর ডিরেকশন আর ডিএস এর ডিরেকশন, এই দুইটা জিনিসের ডিরেকশন কেমন সেটা যদি একটু বোঝার চেষ্টা করি। আমরা একটা ফিল্ড কনসিডার করি, এখানে একটা ছোট্ট ডিসটেন্স নেই যেটা হচ্ছে ডিএস। সো এরিয়ার ডিরেকশন সবসময় বাইরের দিকে, আর ই এর যে ডিরেকশন সেটাও হচ্ছে বাইরের দিকে। সো এদের মধ্যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 0 ডিগ্রি। সো কি হবে? এপসাইলন নট ই ডিএস cos 0 ডিগ্রি সমান সমান কি? এখন আমাকে আবু রাইহান রিমন তুমি একটু বলো তো cos 0 ডিগ্রি মান কত? স্যার এগুলো মান তো স্যার ভুলে গেছি, এমনি ভাই করতে পারবো। স্যার স্যার 1 স্যার। এই মানে cos আর sin এর এই 0 থেকে 90 এই পর্যন্ত একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে একটা জিনিস একটু খেয়াল করি, এপসাইলন নট এটার মান তো 1, এখানে ইটা হচ্ছে ইউনিফর্ম মানে হচ্ছে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট জিনিস যদি ইন্টিগ্রেশন করি সেটা তো অবশ্যই সামনে চলে আসে। সো আমার থাকতেছে শুধু ডিএস আর cos থিটার মান cos 0 ডিগ্রি মান 1, সো থাকবে q। এখন আমি বলছিলাম যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে ছোট কোন একটা জিনিসকে ইন্টিগ্রেশন করা মানে কি টোটাল যে এরিয়াটা আছে বা টোটাল যে ক্ষেত্রটা আছে সেখানকার এরিয়াটা চলে আসবে। সো এটা যদি আমার ডিএস হয়, এটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই টোটাল যে এরিয়া আছে সেই টোটাল এরিয়ার এটা চলে আসবে, যে ক্ষেত্রফল সেটা চলে আসবে। এই যে ক্ষেত্র এটার ক্ষেত্রে এটা কি হবে, এরিয়াটা কি হবে? আমাকে কেউ একজন একটু যদি বলো যে আমরা যেটা নিছি এটা হচ্ছে একটা স্ফেয়ার নিছি, তো স্ফেয়ারের এরিয়ার সূত্র কি? স্ফেয়ার মানে হচ্ছে একটা গোলক, গোলকের পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, এটা তো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্ত আর গোলক এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, তাই না? একটা হচ্ছে ডিমেনশনাল, একটা হচ্ছে 3 ডিমেনশনাল। সো স্ফেয়ারের ক্ষেত্রে এরিয়ার সূত্র কি? এখানে স্যার হাইটের একটা ব্যাপার আছে এইচ। হ্যাঁ এটা হবে 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? একটা স্ফেয়ারের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। সো ইন্টিগ্রেশন ডিএস এটার মান হবে কি 4 পাই আর স্কয়ার সমান সমান কিউ। আরেকবার একটু বলবেন? আচ্ছা এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে ডিএস যেহেতু একটা ক্ষুদ্র ডিসটেন্স, তো ক্ষুদ্র ডিসটেন্সকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার যে টোটাল স্ফেয়ার আছে টোটাল স্ফেয়ারের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। আর একটা স্ফেয়ারের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার।
সো এখানে ইন্টিগ্রেশন ডিএস এটার পরিবর্তে আমরা 4 পাই আর স্কয়ার লিখলাম। সো এটাকে আমরা লিখতে পারি ই সমান সমান, যদি একটু সাজায় লিখি তাহলে বাকি সবগুলাকে ওই পাশে নিয়ে যেতে পারি, এপসাইলন নট 4 পাই আর স্কয়ার। এটাকে যদি আরেকটু সাজাই জিনিসটা এরকম হয় না, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এরকম হয়। জি স্যার। জি স্যার। এটা কি আসছে, ইলেকট্রিক ফিল্ডের একটা, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের হচ্ছে একটা সমীকরণ চলে আসছে। কিন্তু আমাদের তো যাইতে হবে কুলম্বস লতে। তো কুলম্বস লতে যদি আমরা যাই, তো আমরা ইলেকট্রিক ফিল্ড সমান সমান কি জানি, ই সমান সমান জানি এফ ডিভাইডেড বাই কিউ, কিউ নট। তো এটা কি হবে 1/4 পাই এপসাইলন নট এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এখন আমি যদি এই কিউটাকে ওই পাশে নিয়ে যাই তখন কি হবে, ওই পাশে নিয়ে গেলে জিনিসটা এরকম হবে না, যে কিউটাকে সরায় দিলাম, এটা নিচে থেকে ওই পাশে উপরে চলে যাবে। সো এটা কুলম্বের সূত্র না, এফ সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার। জি স্যার। আচ্ছা, তার মানে কি আমরা গাউস ল থেকে কুলম্বস লতে যাইতে পারছি? জি স্যার। স্যার গাউস ল থেকে কুলম্বস লতে মানে কোশ্চেন যখন আসবে তখন এখানে যেমন ডেফিনেশন দেয়া আছে মানে বইতে, ওইভাবে না লিখে যদি আমি আপনার মতো করে ম্যাথমেটিক্যাল টার্মে লিখি তাহলে কি হবে? হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টার্মে লিখলে হবে, কিন্তু আমি যে মাঝখানে কথাবার্তাগুলো বলছি যে এইটা থেকে এটা কেমনে আসলো সেই কথাটা একটু লিখতে হবে। তারপরে এই যে জিওরিক এটা কিভাবে আসলো সেটা একটু বলে দিতে হবে, ঠিক আছে? cos থিটা 0 ডিগ্রি। হ্যাঁ, যে এই ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ, যেহেতু ই আর ডিএস দুইটা হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন, সো তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এই কথাটা একটু বলতে হবে। তারপর বলতে হবে যে ইন্টিগ্রেশন ডিএস এটা হচ্ছে এই পুরো স্ফিয়ারের এরিয়া মিন করে, সো সেটার মান হবে 4 পাই আর স্কয়ার। তো এই দুটো কথা অন্তত বলতে হবে। আচ্ছা, সো আমরা কুলম্বস ল থেকে গাউস ল যেটা সেটা আমরা দেখলাম। তো এখন হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখব, যে এখানে কিন্তু আরেকটা জিনিস আসতে পারে, সেটা আমি একটু হোম টাস্ক দিয়ে দেই। সেটা হচ্ছে যদি বলা হয় যে আমরা তো গাউস ল থেকে কুলম্বস লতে গেলাম, কুলম্বস ল থেকে কি গাউস লতে আসা যাবে? কি মনে হয়? উল্টা পথে হ্যাঁ, ঠিক যে পদ্ধতিতে আমরা গাউস ল থেকে কুলম্বস লতে গেছি, ঠিক উল্টা পদ্ধতিতে কিন্তু কুলম্বস ল থেকে গাউস লতেও আসা যাবে। সো বাসায় একটা আমি কাজ দিয়ে দিলাম সবাইকে, যে আগামী ক্লাসে এটা সবাই একটু করে নিয়ে আসবে সোমবারে। কুলম্বস ল থেকে আমরা গাউস লতে যাব, হ্যাঁ, কুলম্বস ল থেকে আমরা গাউস লতে আসবো। ওকে স্যার, এটা কি গুগল ক্লাসরুমে কি পোস্ট করব না সামনে ক্লাসে দেখবেন? পোস্ট করার দরকার নাই, ক্লাসে দেখালেই হবে। জি স্যার। স্যার দোনোটা লকে যদি মিলাই তাহলে তো স্যার ওই যে একটা কি হয়? আচ্ছা, কেউ কিছু কথা বলতেছিল, ও মনে হয় চলে গেছে, মানে ওর মনে হয় নেট নেট আউট হয়ে না গেছে। স্যার। স্যার বলছিলাম যে স্যার মানে দোনোটা লকে যদি মিলাই কুলম্বস ল আর গাউস ল দোনোটা ল এর সমন্বয় করলে তো স্যার ওই যে লিমিটেড এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অর ইন্টেন্সিটি ওই সমীকরণটা হয়ে যায়। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ওই সমীকরণ হয় না, ঠিক ওই সমীকরণ হয় না, বাট মানে যে কোনো ল থেকে তুমি যে কোনো জায়গায় চাইতে পারবা। যতগুলা ভ্যালিড ল আছে একটা ল থেকে আরেকটা লতে সুইচ করা যাবে, বা একটা দিয়ে আরেকটাকে প্রুভ করা যাবে।
আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস। এই সারফেসের জন্য ইলেকট্রিক ফ্লাক্সের মান কত, টোটাল মান কত সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো একটা সিলিন্ড্রিক্যাল সারফেসে তিনটা জায়গা যদি আমরা চিন্তা করি, যে এই পাশে একটা রাইট ক্যাপ আছে, এই পাশে একটা লেফট ক্যাপ আছে, আর মাঝখানে তার একটা বডি আছে বা সিলিন্ড্রিক্যাল সারফেস আছে। সো এই তিনটা জায়গায় যদি আমরা আলাদা আলাদা ভাবে ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করে তিনটাকে যদি যোগ করে দেই, তাহলে টোটাল এই সিলিন্ডারের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সের মানটা আমরা পেয়ে যাব। তো সেই কাজটা আমরা একটু করা শুরু করি। আরেকবার বলেন স্যার। একটা সিলিন্ডারের ক্ষেত্রে যদি সিলিন্ডারের এরিয়াটা কিভাবে বের করে জানো? সিলিন্ডার এরিয়া বের করে এই পাশে হচ্ছে একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। এই পাশে একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। আর মাঝখানে হচ্ছে একটা সারফেস আছে, সিলিন্ড্রিক্যাল সারফেস, 2 পাই আর স্কয়ার এইচ। 2 পাই আর এইচ। এই সবগুলাকে যোগ করলে সিলিন্ডারের যে ক্ষেত্রফল সেটা আসে এরকম, যে 2 পাই আর প্লাস এইচ। ঠিক আছে, কারণ 2 পাই আর স্কয়ার, এই যে পাই আর স্কয়ার 2 পাই আর স্কয়ার, আর এটা হচ্ছে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর। তাহলে আমরা যদি এরকম করি যে এইটার জন্য একবার ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করি, এই পুরোটুকুর জন্য একবার ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করি, আর এইটার জন্য একবার ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করি, তিনটা বের করে যোগ করে দিলে টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের মান বের হয়ে আসবে না? স্যার আসবে। সেটাই আমরা করব। দেখো কিভাবে করি। আমরা জানি যে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই সমান সমান ইন্টিগ্রেশন ই ডট জিএস। তো এখানে আমি একটা এই পাশে আমরা লেফট দিয়ে শুরু করি, তো এটা হচ্ছে আমরা একটা ডিএস, একটা ক্ষুদ্র ডিসটেন্স। আমরা কি বলছি, যে কোনো এরিয়ার ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। আচ্ছা, আর এইখানে একটা কথা বলে দেওয়া আছে যে এই যে সিলিন্ড্রিক্যাল সারফেস, মানে এই সিলিন্ড্রিক্যাল সারফেসের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল। সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিস হচ্ছে এই বরাবর, তার সাথে ই এর ডিরেকশন হচ্ছে সমান্তরাল, মানে ই এর ডিরেকশন হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে, এটা শুধু বলে দেওয়া আছে যে ই এর ডিরেকশন এইদিকে, সেই কথাটা বলা আছে। এবং তারপরে এই সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে আমাদের। সো আমি দেখতে পাচ্ছি কি, যে এই লেফট ক্যাপের জন্য ডিএস এর ডিরেকশন হচ্ছে আমার এই দিকে, আর ই এর ডিরেকশন হচ্ছে এই দিকে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি বা 180 ডিগ্রি। 180 ডিগ্রি। শূন্য না, এটা যদি একই দিকে হইতো তাহলে শূন্য হতো। 360 ডিগ্রি। 180। ঠিক আছে, আচ্ছা 180 ডিগ্রি। সো এটা কি হবে? EDS cos 180। cos 180 ডিগ্রি মান কত? -1। আর ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে এখানে এটা কেন দিচ্ছেন স্যার? আচ্ছা, এটা হচ্ছে তুমি যদি কোনো একটা ক্লোজ সারফেসের কথা চিন্তা করো, সেক্ষেত্রে এটা দিয়ে ক্লোজ সারফেস বোঝায়। এটা কি বলে স্যার? ক্লোজ ইন্টিগ্রাল, মানে এই যে ইন্টিগ্রেশনটা, এটা হচ্ছে বলে ক্লোজ ইন্টিগ্রাল। সো cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। আচ্ছা, আর এখানে ইটা হচ্ছে কনস্ট্যান্ট, তো ইটাকে আমি সামনে নিয়ে আসি, তো -1 আর ই তে কি হবে? মাইনাস, তো থাকে EDS। এখন এই ডিএস সেটা কি হবে? এটার ক্ষেত্রফল হবে। তো সেটার ক্ষেত্রফল আমি বুঝতে পারতেছি পাই আর স্কয়ার হবে, কিন্তু আমি অত কিছু না লিখে এটা ধরে নিলাম যে এটার ক্ষেত্রফল হচ্ছে এ, যেখানে এ সমান সমান হচ্ছে পাই আর স্কয়ার। আচ্ছা, ওকে। এখন আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো? রাইট ক্যাপের ক্ষেত্রে রাইট। এই দিকে, তাই না? আচ্ছা, তো এটার ক্ষেত্রে যদি রাইটের দিকে হয় তাহলে কি হবে? EDS cos কত ডিগ্রি? 0 ডিগ্রি হবে স্যার। 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রি মান কত? 1 স্যার। আচ্ছা স্যার, এই ডিগ্রিটা কিসের সাপেক্ষে ধরবো স্যার?
এই যে ই আর হচ্ছে এই যে এটা মানে এখানে যে ডিএস, এই দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত তার সাপেক্ষে তুলব। ঠিক আছে, ই আর মানে স্যার ডিএস কোণ হইতে হলে তো হয়তোবা একটা সরল রেখার মধ্যে আমরা 180 ডিগ্রি ধরতে পারি, বাট এমনিতে কোণ হইতে গেলে তো দুইটা রেখার প্রয়োজন। যে এই দুইটা মানে দুইটা রেখা, এই দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত? এখানে তো কোনো কোণ নাই স্যার। নাই, কোণ নাই বলেই তো 0 ডিগ্রি। জি স্যার। আচ্ছা, তো এখানে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, সো এটা হবে 1। সো এইটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে থাকবে শুধুমাত্র ডিএস। তো এটারও যে ক্ষেত্রফল আর এটারও ক্ষেত্রফল কিন্তু সমান, তাই না? তো সেটা আমি লিখলাম ই এ, যেখানে এ সমান সমান পাই আর স্কয়ার। আচ্ছা, ওকে। তো এখন থাকে এই মাঝখানের এইটুকু। এই ইকুয়াল টু যে পাই আর স্কয়ার, এটা কি পাশে লিখে দিতে হবে যখন আমি ম্যাথ করব? একবার লিখে দিতে পারো। আচ্ছা, তো এরপর হচ্ছে এই মাঝখানের যে ক্ষেত্রফল এইটুকুর জন্য আমরা বের করব। তো এটা আমি উপরে লিখি, পাই ই সমান সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএস। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। আর লেফট সাইডে আমরা 180 ডিগ্রি ধরলাম, কিন্তু রাইট সাইডে এই সাইডে আমরা 0 ডিগ্রি ধরলাম কিসের জন্য? তোমার এ পাশের ডিরেকশন হচ্ছে এইদিকে আর ই এর ডিরেকশন হচ্ছে এইদিকে, তাহলে দুইটা দুই দিকে না? জি স্যার। জি আর এই স্যার, পাশে দুইটা একই দিকে না? তখন 180। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন এখানে কি হবে চিন্তা করো। এখানে ই এর ডিরেকশন হচ্ছে ওই বরাবর, আর এইখানটাতে ডিএস এর ডিরেকশনটা কোন দিকে হবে? উপরের দিকে স্যার। উপরের দিকে। ধরো এই যে এইটা তো একটা সিলিন্ড্রিক্যাল টাইপের, তাই না? জি স্যার। তো এখানে ই এর যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা কিন্তু এইদিকে, এই যে কালো ক্যাপ এইদিকে। কিন্তু ক্ষেত্রফল যেটা হবে সেটা কিন্তু উপরের দিকে হবে, তাই না? জি স্যার। তাইলে আমি ধরে নিলাম যে এই যে এটা হচ্ছে আমার ই এর ডিরেকশন আর ক্ষেত্রফল হচ্ছে উপরের দিকে, তাহলে তাদের মধ্যে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, cos 90 ডিগ্রি। এখন একটু হিসাব করো তো, cos 90 ডিগ্রি মান কত? 0। 0। একটার মান 0 হলে বাকি সবই তো 0, তাই না? জি স্যার। তাহলে এখন যোগ করো, এটা 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 তিনটা যোগ করলে কত হয়? 0 হয় স্যার। 0 হয়। তার মানে 0 হয়। সিলিন্ড্রিক্যাল সারফেসে যদি ইলেকট্রিক ফিল্ডটা সিলিন্ড্রিক্যাল সারফেসের সাথে প্যারালাল হয় তাহলে সেক্ষেত্রে টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের মান হবে 0। দ্যাট মিন্স এখানে যে পরিমাণ বলরেখা প্রবেশ করছে সেই পরিমাণ বলরেখা এখান থেকে বের হয়ে গেছে। স্যার এখানে ই এর ডিরেকশনটা ডান দিকে কেন হলো? এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে? বলে দেওয়া ছিল যে ই এর ডিরেকশনটা ডান দিকে। আচ্ছা স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার আমার। বলো। এই যে ডিএস এর ডিরেকশনটা যেই দিকে মানে শূন্য পথ থাকবে সেই দিকেই কি হবে ওইটা? ডিএস এর ডিরেকশন, ডিএস হচ্ছে একটা এরিয়ার ডিরেকশন সবসময় হবে আউটওয়ার্ড ডিরেকশন, বাইরের দিকে ডিরেকশন হবে। জি স্যার। তুমি যদি এটার কথা চিন্তা করো, মানে এই পাশের কথা চিন্তা করো, এটা তো এই পাশটা, এই পাশে ডিরেকশন এইদিকে বাইরে, এই পাশে ডিরেকশন এইদিকে বাইরে, আর মাঝখানে যে কোনো জায়গায় ডিরেকশন উপরের দিকে। স্যার মাঝখানের ওইটা তো নিচের দিকে হতে পারে। নিচের দিকে হতে পারে, নিচের দিকে হলেও কিন্তু তোমার একই হয়। তুমি যদি উপরের দিকে ধরো তাও 90 ডিগ্রি হবে, নিচের দিকে ধরলেও 90 ডিগ্রি হবে। নিচের দিকে স্যার 90 ডিগ্রি হবে। যে কোনো দিকে ধরবা 90 ডিগ্রি হবে। জি স্যার, এবার ক্লিয়ার বুঝতে পারছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লিয়ার সবার। স্যার লাস্টে একটা কথা বললেন না, প্যারালাল ডিরেকশন হলে 0 হবে, ওইটা আরেকবার বলবেন? লাস্টে বলছি না আগে বলছিলাম? সবার লাস্টে একটা কথা বললেন না, ওই যে সবার লাস্টে যেটা বলছি যে এখানে ইলেকট্রিক ফ্লাক্সের মান 0, এর কথা মানে হচ্ছে যে এখানে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স প্রবেশ করছিল সেই পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স এখান থেকে বের হয়ে গেছে। টোটাল ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, মানে যে কয়টা তড়িৎ বলরেখা প্রবেশ করছে সেই কয়টা তড়িৎ বলরেখা এখান থেকে বের হয়ে গেছে। সো টোটাল আলটিমেটলি মান হচ্ছে 0, যোগফল 0। একটা কথা বললেন না যে প্যারালাল হলে এটা 0 হয়, ওইটা মানে যদি আচ্ছা, আমি যে এইরকম বলছি যে দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাদের মধ্যে মধ্যবর্তী তো কোনো কোণ নাই। তো মধ্যবর্তী যদি কোণ না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে?
স্যার। 0 ডিগ্রি, এটাই বলছিলাম। ওকে, এরপর হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। স্যার এটা যদি প্রশ্ন আকারে আসে তাহলে কিভাবে আসবে? এটা প্রশ্ন আকারে আসতে পারে এরকম যে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফ্লাক্স অফ এ cylindrical surface when বা where the electric field is uniform and is directed along the cylindrical axis. স্যার আরেকবার বলবেন? আচ্ছা, তুমি একটু যদি লেকচার শিটটা দেখো, ওখানে দেখবে উপরে লেখা আছে, হ্যাঁ ওখানে দেখবা লেখা আছে, এখানে যেমন লেখা আছে এরকম যে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফ্লাক্স ফর এ cylindrical surface immersed in a uniform electric field when the electric field is parallel to the cylindrical surface. স্যার প্যারালাল হলে তো শুধু একটা বের করলে চলবে কি, যেটা ওই যে 180 ডিগ্রি ছিল? না না না, দুইটাই বের করতে হবে। না, এখানে বলছে যে ই এর ডিরেকশনটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিসের সাথে প্যারালাল, এই কথা বলছে। আচ্ছা, এরপরে ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল, এরকম অনেক কথাবার্তায় বলা হয়। আমরা বাসায় যে ব্যাটারিগুলো ইউজ করি, মোবাইলে সরি রিমোটের ব্যাটারি বা ঘড়ির ব্যাটারি, এই ব্যাটারিগুলো নরমালি কত ভোল্টের হয়? 1.5 ভোল্ট। তো এই জিনিসটা কি মিন করে যে একটা ব্যাটারি 1.5 ভোল্টের, এটা আসলে এই কথাটার মানে কি? বলতে পারবা? সেটা ব্যাটারির ধারণ ক্ষমতা, বা একটা ব্যাটারি ভোল্ট হচ্ছে 5 ভোল্ট হতে পারে, একটা হতে পারে 10 ভোল্ট, সর্বোচ্চ সে 5 ভোল্ট কারেন্ট তার ভিতরে রাখতে পারবে সঞ্চয় করে, এমন কিছু। ওরকমই মানে অনেকগুলা কথার মধ্যে এরকম কথা, মানে এটা একটা চলে আসবে। তো মেইনলি যে জিনিসটা হয় যে একটা ব্যাটারির মধ্যে একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত থাকে না, ব্যাটারিতে প্লাস মাইনাস থাকে না, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস। তো যত ভোল্ট এর দ্বারা মিন করে যে এটার এক পাশ থেকে প্লাস থেকে মাইনাস পর্যন্ত চার্জের ডিফারেন্স হচ্ছে 1.5 ভোল্ট। জিনিসটা হচ্ছে এরকম যে আমার যদি একটা এরকম একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সেখানে ধরো প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, তো এইখানটাতে আমি কি করলাম যে ওই আগের মতো অসীম থেকে একটা 1 কুলম্ব একটা চার্জকে এই ফিল্ডের মধ্যে নিয়ে আসবো। তাহলে যদি নিয়ে আসি তাহলে কি এখানে এক ধরনের ফোর্স উৎপন্ন হয় না? আচ্ছা, একটা ফোর্স উৎপন্ন হয়। তো দেখো একটা ফোর্স উৎপন্ন হইলো আর এখান থেকে এখানে নিয়ে আসলাম, একটা ডিসটেন্স কভার করলো। তো কোনো জায়গায় যদি ফোর্স উৎপন্ন হয় আর ডিসপ্লেসমেন্ট হয় তাহলে সেখানে কি তৈরি হয়? যদি কোনো বল প্রয়োগের ফলে কোনো জায়গায় কাজ হয় তাহলে বল প্রয়োগের ফলে কোনো জায়গায় সরণ হয় তাহলে সেখানে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎ উৎপন্ন হয় না, কাজ হয় সেখানে। কাজ হয়। কাজের সংজ্ঞা কি? যদি বল প্রয়োগ করার ফলে বস্তু স্মরণ করে তাহলে কাজ করে। তাহলে আমি কি করছি, চার্জকে এখান থেকে এখানে নিয়ে আসছি, নিয়ে আসার ফলে এখানে ফোর্স উৎপন্ন হয়েছে, আবার ডিসটেন্সও কভার করছে, মানে ডিসপ্লেসমেন্টও হয়েছে, আবার কাজ উৎপন্ন বল উৎপন্ন হয়েছে, তার মানে এখানে একটা কাজ হয়েছে। কাজ হয়েছে। তো একটা চার্জ এখানে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে কি আমার ইলেকট্রিক, মানে পার চার্জ দিয়ে যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক পটেনশিয়াল। সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। যে আমি একটা একক চার্জকে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। যদি আমরা এই কিউ এর মান যদি হয় 1 তাহলে সেটা হবে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ। একটা একক চার্জকে আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে আমার electric field potential. Electric field potential is the work required to bring a unit positive charge from infinite to any point of a electric field.
এখন যদি আমাদের এরকম থাকে যে আমাদের দুইটা পয়েন্ট আছে এ আর বি, এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট, এরকম দুইটা পয়েন্ট আছে এ আর বি, এখানকার এখানে যদি আমি একটা চার্জ নিয়ে আসি তো সেক্ষেত্রে আমার যে পরিমাণ পটেনশিয়াল তৈরি হয় সেটা হয় বি এ, এই পাশে যদি আমি একটা চার্জ নিয়ে আসি তাহলে এখানে যদি তৈরি হয় বি বি, তাহলে এ আর বি এর মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, সেটা হচ্ছে কি VA মাইনাস VB। এটাকে আমি আরেকভাবে বলতে পারি যে আমি যদি এখান থেকে একটা চার্জকে এই পাশে নিয়ে যাই তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স। সো VA মাইনাস VB ইজ ইকুয়াল টু কি হবে WAB, মানে A পয়েন্ট থেকে B পয়েন্টে আমি একটা চার্জ নিয়ে যাওয়ার ফলে আমার যে পরিমাণ কাজ করতে হয়েছে আর আমি যে চার্জটাকে নিয়ে গেছি, সো WAB ডিভাইডেড বাই Q। সো আমি যদি A পয়েন্ট থেকে B পয়েন্টে একটা চার্জ নিয়ে যাই তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে আমার এই দুই পয়েন্টের মধ্যে ইলেকট্রিক পটেনশিয়াল। আমরা অনেক সময় আমি একটু আগে তোমাদের বলতেছিলাম যে যতটুকু এই দুই পাশে পটেনশিয়াল যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু কোনো কাজ হবে না, হবে তো এই পাশে পটেনশিয়ালের আর ওই পাশে পটেনশিয়ালের মান সমান, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তার মানে কি আমি যদি অসীম থেকে একটা চার্জ এখানে নিয়ে আসি তাহলে এইখানে আর ওইখানে আমার আসলে কোনো ধরনের ফিল্ড নাই, যার কারণে কোনো ধরনের কিছু কাজ উৎপন্ন হয় না। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো এ আর বি এই দুইটা জিনিসের মধ্যে যদি দুইটা জিনিসের মধ্যে যদি ধরে নাও যে বি পয়েন্টটা হচ্ছে আমার ইনফাইনাইট, বি পয়েন্ট হচ্ছে ইনফিনিটি, তো এরকম যদি হয় ইনফিনিটিতে চার্জের পরিমাণ কত, পটেনশিয়ালের পরিমাণ কত বলো তো? অসীম যে জায়গাটা সেই জায়গায় আমার কি পরিমাণ পটেনশিয়াল আছে? অসীমিত থাকবে স্যার। দেখো যে কোনো পটেনশিয়াল আমরা বের করি কার সাপেক্ষে? অসীমের সাপেক্ষে। তাহলে অসীমের সাপেক্ষে অসীমের পটেনশিয়ালের মান কত হবে? অসীম। অসীম না না, ধরো আমরা মানুষ কতটা গরিব সেটা যদি বের করতে চাই তো সেটা ধরো বের করলাম এরকম যে বিল গেটসের সাপেক্ষে আমার টাকার পরিমাণ কত, মানে বিল গেটসের সাপেক্ষে আমার টাকার পরিমাণ যত কম আমি তত বেশি গরিব, আরেকজন তার যত কম সে তার চেয়ে সে ওইরকম গরিব। এখন বিল গেটসের সাপেক্ষে বিল গেটসের টাকার পার্থক্য কত? জিরো। মানে অসীমের সাপেক্ষে যদি আমরা আরেকটা জায়গার পটেনশিয়াল বের করি তাহলে অসীমের সাপেক্ষে অসীমের পটেনশিয়াল কত হবে? জিরো। তার মানে অসীমের পটেনশিয়াল সবসময় জিরো। তো অসীমের পটেনশিয়াল যদি জিরো হয় আর অসীমের ডিসটেন্স কত? জিরোই। দেখো VA মাইনাস VB হচ্ছে WAB সমান সমান Q। তো এই VB এর মান যদি হয় 0 তাহলে কি হবে? VB এর মান 0 হইলে এটা হবে VA সমান সমান WAB ডিভাইডেড বাই Q। সো এই দেখো যে আমাদের আগের ফর্মুলাতে চলে আসছে যে অসীম থেকে কোন একটা চার্জকে যদি আমি কোন একটা ফিল্ডের মধ্যে নিয়ে আসি তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে আমার ওই জায়গার ইলেকট্রিক পটেনশিয়ালের মান। সো এটাকে সংক্ষেপে লেখা যায় V is equal to W divided by Q। এটাই হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়ালের একটা জেনারেল এক্সপ্রেশন। বুঝতে পারছো? রিপিট করবেন? আচ্ছা, আমি বললাম যে ধরো এটা হচ্ছে অসীম একটা জায়গা, সেইখান থেকে আমি একটা চার্জকে যদি এখানে নিয়ে আসি তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হবে যে চার্জকে নিয়ে আসবো সেটা সেই কাজকে সেই চার্জ দিয়ে যদি ভাগ করি যা পাবো সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক পটেনশিয়ালের মান। জি স্যার। তো উপরে VA মাইনাস VB এর জিরো ধরে এটাকে ধরে নিলাম জাস্ট আমরা। না না, আমি ধরে নিলাম না, আমি যদি এমন কনসিডার করি যে একটা পয়েন্ট আমার যে কোনো একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে অসীম, তো অসীমের পটেনশিয়াল কত? না একটাকে ধরে রাখার জন্য আরেকটাকে অসীম ধরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাকে আমার যে কোনো পয়েন্ট আমি ধরছি আরেকটাকে আমি ধরছি অসীম, তো অসীমের পটেনশিয়াল হচ্ছে আমার 0, তাহলে দুইটার পটেনশিয়ালের পার্থক্য মানে কি হবে তখন? এটা তো 0, এটা হচ্ছে বি, তার মানে এটা কি 0 হয়ে বাদ চলে যাবে। আচ্ছা,
আজকে মনে হয় থিওরি একটু বেশি পড়ানো হয়ে গেল। তো জি স্যার, এখন আর মানে বুঝতে কষ্ট হয়ে যেতেছে। স্যার এইগুলো জি নতুন স্যার, তো এগুলো আমাদের জন্য, মাথায় আর এই জন্য বুঝতে হইতেছে একটু কষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা নেই, আমরা তাহলে কিছু ম্যাথ দেখি। হ্যাঁ, ম্যাথ দেখলে ম্যাথ মাথায় ঢুকবে। এখন ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে কিছু স্যার বলো। স্যার এখন আমরা কি কি আলোচনা করলাম শুরু থেকে এখন পর্যন্ত, এটা আরেকবার একটু রিভিউ দিলে ভালো হয়, মানে 5 মিনিটের মধ্যেই। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা আলোচনা করছি আজকে শুরুতেই সেটা হচ্ছে কুলম্বস ল এর লিমিটেশনটা কি। ঠিক আছে, বলো তো কেউ একজন কুলম্বস ল এর লিমিটেশন কি ছিল? কুলম্বস ল কোন একটা জিনিসের স্ট্যাবিলিটি ব্যাখ্যা করতে পারে না, সেটা কি কি ছিল? নিউক্লিয়াসের স্ট্যাবিলিটি ব্যাখ্যা করতে পারে না। কেন পারে না? কারণ নিউক্লিয়াসের ভেতরে অনেকগুলা প্রোটন থাকে। তো আমরা জানি যে সেম চার্জের চার্জ যদি পাশাপাশি থাকে তারা একটা একটাকে বিকর্ষণ করে, কিন্তু আমরা দেখতে পাই যে নিউক্লিয়াসের ভেতরে অনেকগুলা চার্জ আছে কিন্তু কেউ কাউকে বিকর্ষণ করতেছে, কিন্তু কোনো নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে না। যদি বিকর্ষণ করে তাহলে তো অনেক বিকর্ষণ বল তৈরি হওয়ার কথা এবং নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা, কিন্তু সেটা ভাঙে না। তার মানে আমরা বলতে পারি যে সেখানে অন্য কোনো একটা ব্যাপার আছে যেটা কুলম্বস ল ব্যাখ্যা করতে পারে না। তো কুলম্বস ল এর লিমিটেশন হচ্ছে কুলম্বস ল ফেইলস টু এক্সপ্লেইন দ্য স্ট্যাবিলিটি অফ এ নিউক্লিয়াস। এটা একটা ব্যাপার, এটা আমরা পড়ছি। এরপরে পড়ছি ইলেকট্রিক ফিল্ড কি। তো আমরা বলছি যে কোন একটা চার্জ যদি, যে কোনো চার্জ পজিটিভ বা নেগেটিভ যে কোনো চার্জ যদি কোথাও থাকে তাহলে তার চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত একটা ক্ষেত্র তৈরি হয়, যে ক্ষেত্রের মধ্যে আমি যদি অন্য কোনো চার্জ নিয়ে আসি তাহলে সে হয়তো বা আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। সো যে যতটুকু অঞ্চল পর্যন্ত ওই চার্জের একটা প্রভাব থাকে সেই সেই অঞ্চলটাকে আমরা বলি ওই চার্জের জন্য ওটা ইলেকট্রিক ফিল্ড। তারপরে বললাম কি যে এক এক চার্জের ইলেকট্রিক ফিল্ড এক এক রকম, মানে কোনো চার্জের ক্ষেত্রে অন্য, মানে কোনো চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি যদি অন্য কোনো চার্জ নিয়ে আসি তাহলে যে ফোর্সটা উৎপন্ন হয় সেটার মান অনেক বেশি হয়, আবার কোনো ক্ষেত্রে মান কম হয়। তার মানে যেটার ক্ষেত্রে ফোর্সের মান বেশি হয় তার মানে বুঝতে পারবো যে সেটার ক্ষেত্রে সেটা অনেক বেশি স্ট্রং, মানে সেটার স্ট্রেংথ বেশি। তো এই যে ফোর্স পার ইউনিট চার্জ যেটা, এটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা হচ্ছে কি যে আমি যদি কোন একটা টেস্ট চার্জকে কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি তাহলে আমার যে পরিমাণ বল উৎপন্ন হয় পার চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এরপর আমরা পড়ছি ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি ছিল? ইলেকট্রিক ফ্লাক্সটা হচ্ছে এরকম যে আমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ পাস করতেছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স পাস করতেছে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের মান। সেটাকে আমরা প্রকাশ করি ফাই ই দ্বারা। ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এস হচ্ছে এরিয়া। ই আর এস যেহেতু এটা একটার সাথে ডট গুণন আছে, সো আমরা বলি ফাই সমান সমান ই এস কস থিটা। তো এরপরে আমরা পড়ছি কি যে গাউস ল। গাউস লটা কি ছিল যে কোন একটা ক্লোজ সারফেসে আমার টোটাল চার্জের পরিমাণ যদি কিউ হয় এবং ওই সারফেসের পারমিটিভিটি যদি এপসাইলন নট হয় তাহলে আমরা ওই সারফেসে ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করতে পারি। ইলেকট্রিক ফ্লাক্স পাই ই সমান সমান কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তো সেইখান থেকে আমরা একটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে এপসাইলন নট ফাই ই সমান সমান কিউ। আবার আমরা ফাই ই সমান সমান কি জানি? জানি হচ্ছে ফাই ই সমান সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএস। সো আলটিমেটলি আমরা আসলে কুলম্বস ল এর যে ইন্টিগ্রাল ফর্ম যেটা পাই সেটা থাকে এরকম যে এপসাইলন নট ই ডট ডিএস সমান সমান কিউ। এরপর আমরা দেখছি যে গাউস ল থেকে কিভাবে আমরা কুলম্বস লতে যাইতে পারি। আর তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কুলম্বস ল থেকে কিভাবে গাউস লতে আসা যায়, সেটা তোমরা করে নিয়ে আসবে নিশ্চয়ই। আচ্ছা, তো এরপর আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখছি, সেটা হচ্ছে যে একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের জন্য একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সের মান কত। তো আমরা দেখছি যে একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের ক্ষেত্রে টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের মান হয় 0।
আর তারপর যেটা করলাম সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমরা কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা একক চার্জকে নিয়ে আসি তাহলে সেখানে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। মানে আমরা একটা একক চার্জ আনতে আমার যে পরিমাণ কাজ রিকোয়ার্ড সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। আর দুইটা পয়েন্ট একটা পয়েন্টের ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক পটেনশিয়াল যদি ভিএ হয়, আরেকটা পয়েন্টের ইলেকট্রিক পটেনশিয়াল যদি ভিভি হয়, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে ইলেকট্রিক পটেনশিয়াল যে ডিফারেন্স সেটা হবে কি একটা পটেনশিয়াল থেকে আরেকটা পটেনশিয়ালের পার্থক্য। সেটা হতে পারে ভিএ মাইনাস ভিবি বা ভিবি মাইনাস ভিএ। এবং আমরা যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কোনো চার্জকে নিয়ে যাই তাহলে আমার ওইখানে যে পরিমাণ কাজ করতে হয় সেটাও হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় লিখি এরকম VA মাইনাস VB সমান সমান W ডিভাইডেড বাই Q, মানে যে পরিমাণ কাজ করতে হয়েছে আর যে চার্জটাকে নিয়ে যেতে হয়েছে সেটা। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। তো আমরা আজকে কিছু ম্যাথ দেখি, সহজ সহজ কিছু ম্যাথ দেখবো। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো একটা ম্যাথের কথা বলা আছে, বলা হয়েছে কি যে ডিটারমাইন দ্য ফোর্স বিটুইন টু ফ্রি ইলেকট্রনস স্পেসড 1 অ্যাংস্ট্রম অ্যাপার্ট। এই যেখানে যে চিহ্নটা আছে এর উপর একটা মানে শূন্য বা গোল চিহ্ন, এটাকে বলা হয় অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তো বলা হয়েছে দুইটা ফ্রি ইলেকট্রন তারা যদি 1 অ্যাংস্ট্রম দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে কি পরিমাণ ফোর্স উৎপন্ন হবে সেটা ডিটারমাইন। তো এটা মানে কি ফর্মুলা ইউজ করব এটার জন্য বলো তো? হ্যাঁ, সো F is equal to 1/4πε0 Q1 Q2 divided by R square। এখানে Q1 এর মান আর Q2 এর মান কি হবে বলো তো কেউ? সোনিয়া আক্তার বলো তো, Q1 কি হবে আর Q2 কি হবে? সোনিয়া আক্তার। আচ্ছা, আশিকুর বলো। স্যার আমি তো ভালো জানি না, তারা সূত্র অনুযায়ী Q1 তো Q2 দুটো দূরত্ব হবে স্যার। দূরত্বের মানটা হচ্ছে Q1 হবে একটা, আর সেকেন্ড দূরত্বের মানটা হবে Q2। আচ্ছা, তোমার নেটওয়ার্কের কারণে আমি আসলে বুঝতেছি না। শান্ত বলো। স্যার Q1 আর Q2 হচ্ছে স্যার প্রোটনের চার্জের ইলেকট্রনের চার্জ। হ্যাঁ না স্যার, দুটো দূরত্ব স্যার। Q1 স্যার কিউ কুলম্ব চার্জ। হ্যাঁ, Q1 Q2 এই দুটো হচ্ছে চার্জ। হ্যাঁ, চার্জের মান। একটা হচ্ছে ইলেকট্রনের চার্জের মান, যেহেতু ইলেকট্রনের স্যার ইলেকট্রনের চার্জের পরিমাণ। তো সেই চার্জ হচ্ছে কত? 1.6 × 10⁻⁻19। এটা কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, ইলেকট্রনের চার্জের মান কত? 1.6 × 10⁻19। আচ্ছা, আর আর যেটা বলছে এখানে, যে আর যেটা আছে সেটা হচ্ছে একটা চার্জ থেকে আরেকটা চার্জের যে মধ্যবর্তী দূরত্ব যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম বা 10⁻⁻10 মিটার। স্যার এর আগে ডি দিয়ে দেখালেন না স্যার? এর আগে ডি দিয়ে দেখালেন না ডিসটেন্সটাকে, Q1 আর Q2 এর মাঝখানের যে আচ্ছা ডিসটেন্স? আচ্ছা, একই কথা। তুমি ডিসটেন্সকে ডি দ্বারা প্রকাশ করো, ডিসটেন্সকে আর দ্বারা প্রকাশ করো, সেম কথা। ঠিক আছে, নরমালি আর আর ডি এই দুইটা জিনিস দিয়ে ডিসটেন্সকে মেজার করা হয় বা প্রকাশ করা হয়। এটা জাস্ট প্রকাশের মানে এক এক বইয়ে বা এক এক জায়গায় এক এক রকম। মানে তুমি যে সূত্রটা ইউজ হবে ওই সূত্র। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ডি লেখো তাহলে ডি ইউজ করবা, তুমি যদি আর লিখো আর ইউজ করবা। আচ্ছা স্যার, আমরা এই যে প্রবলেমটা দেখে মানে কিভাবে মানে আইডেন্টিফাই করব যে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এটা আসলে একটা ম্যাথ করার নিয়ম হচ্ছে, যখন একটা ম্যাথ আসবে সেই ম্যাথটা তুমি পড়বা, পড়ার পরে ম্যাথের মধ্যে কি কি ইনফরমেশন আছে সেগুলো তুমি ডান পাশে লিখে ফেলবে। এই জন্য আমি ডান পাশে লিখছি হিয়ার Q1 Q2 সমান সমান এত, আর সমান সমান এত। তো এই দুইটা জিনিস যখন আসবে তখন তোমার দেখতে হবে এখানে কি চাইছে। এখানে চাইছে ফোর্সের মান,
তো তখন তোমার বুঝতে হবে তুমি কি কি ল পড়ছো, কুলম্বস ল পড়ছো, তারপর হচ্ছে গাউস ল পড়ছো, দুইটা লই পড়ছো এখন পর্যন্ত। তো কুলম্বস ল আর গাউস লর মধ্যে কুলম্বস লই হচ্ছে শুধুমাত্র ফোর্স এর মান আমাকে জি বের স্যার। করতে দেয়, তো সেক্ষেত্রে আমি কুলম্বস ল ইউজ করব। তারপর আমি দেখবো যে কুলম্বস ল থেকে যে সূত্রটা আছে সেই সূত্রটা তুমি লিখো একপাশে, যে F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square। তো দেখো এখান থেকে কি বের করতে বলছে আর কোন কোন জিনিস তোমার কাছে আছে। তো স্বাভাবিকভাবে একটা জিনিস বের করতে বলে আর বাকি সব জিনিস তো দেয়া থাকে, বা যদি দেয়া না থাকে তাহলে একটা ক্লু থাকে অন্য কোনো সূত্রের মাধ্যমে সেটাকে বের করা যায়। এখানে চার্জ কোথায় দেওয়া আছে? চার্জ তো দেওয়া নেই। আচ্ছা, এখানে চার্জ দেয়া নাই, কিন্তু আমি তোমাকে সেটাই বললাম যে তোমাকে ইলেকট্রনের চার্জের মানটা মুখস্থ রাখতে হবে, এটা জানতে হবে। ইলেকট্রন প্রোটন দোনোটা তো চার্জ সমান, শুধু মাইনাস হবে, এতটুকু জানলে তো হয়ে যায়। ওটা তো আমরা জানি না, আমরা তো সায়েন্সে ছিলাম না। আমি বুঝি নাই। স্যার ওই ইলেকট্রন প্রোটনের মান কি স্যার? মানটাই তো আমরা জানি না স্যার। এটা তোমার মুখস্থ করতে হবে, বা এটা তোমার আগেই জানার কথা এতদিনে। এর আগের ক্লাসে স্যারে দেখাইছিল তো চার্জের আগের মানটা। ক্লাসে আমি দেখাইছিলাম ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইনটু 10⁻⁻19 কুলম্ব। স্যার আগের ক্লাসটা দেখুন। আচ্ছা, তো এরপরে আমরা জানি 1/4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে 9 ইনটু 10⁻9, যেটা আমরা আগের ক্লাসে করছি। সো এখানে আমরা যদি সবগুলাকে গুণ করে ভাগ করে দেই তাহলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 2.3 ইনটু 10⁻⁸ নিউটন। তো সেটাকে আমি আসলে ন্যানো নিউটনে নিছি, এই ন্যানো নিউটনে যদি তোমরা নিতে না পারো সমস্যা নেই, তারপর আমি বলে দিই 1 ন্যানো নিউটন মানে হচ্ছে, ন্যানো মানে হচ্ছে 10⁻⁹। স্যার এই ম্যাথমেটিক্যাল যে ট্রান্সফরমেশনটা এটা একটু দেখালে খুব ভালো হতো স্যার। ওই যে ওটা থেকে যে 2.3 টাইমস 10⁻⁻8 পেয়েছেন, এটা কিভাবে পেলেন? এটা থেকে এটা, আচ্ছা সেটা আমি বলি যে 2.3 ইনটু 10⁻8 জি স্যার, এই হচ্ছে, ট্রান্সফরমেশনটুকু দেখানো যায় কি? হ্যাঁ দেখাচ্ছি আমি। 2.3 ইনটু 10⁻8 নিউটন, মানে এই ট্রান্সফরমেশন ফার্স্ট কথা হচ্ছে যে এটা জরুরি না, কেউ যদি এ পর্যন্ত রাখে তার ম্যাথ পুরোপুরি মার্কস পাবে। তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে নিউটন, তো সেটাকে আমি ন্যানো নিউটনে নিয়েছি। তো এই যেখানে দেখো আমি লিখছি 1 ন্যানো নিউটন সমান সমান হচ্ছে 10⁻⁹ নিউটন। সো যদি আমি নিউটন থেকে ন্যানো নিউটনে যেতে চাই তাহলে আমার কি করতে হবে? দেখো এটাকে তাইলে কি আমি এরকম লিখতে পারি যে আমি যদি এটাকে দিয়ে এটাকে ভাগ করে দিই, এটা দিয়ে এটাকে ভাগ করে দেই 10⁻⁹ দিয়ে, তাহলে কি হয়? 3 হয় স্যার, ওখান থেকে 8 বাদ যাবে আর ওই যে তাহলে 20 হয় না? 10 ইনভার্স 1 থাকবে স্যার হ্যাঁ, নিচে। 2.3 ইনটু 10⁻⁻1 থাকে, তাই তো? না 2.3 ডিভাইড বাই 10 ইনভার্স 1 এরকম থাকে, 2.3 ডিভাইডেড বাই 10⁻⁻1। আচ্ছা, তো 10⁻⁻1 যদি আমি উপরে নিয়ে নেই তাহলে সেটা হয় 23। 10 টু দি 4 মানে শুধু 10 হয়। স্যার উপরেরটা থেকে যেটা আসলো 2.3 টা আসছে, এর উপরেরটা থেকে মানে এটা থেকে এখানে, এখান থেকে এখানে। জি স্যার। আচ্ছা, এইটা তো তোমার ক্যালকুলেটরে করতে হবে, এটা তুমি হাতে দেখে করতে পারবে না, এটা তোমাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট ক্যালকুলেটরে করতে হবে। তুলে ব্র্যাকেটের মধ্যে যেমন আছে এইভাবে তুলে স্কয়ারে দিয়ে দিলে পারে এই মানটা চলে আসবে ক্যালকুলেটরে আর কি। সায়েন্টিফিক ক্যালকুলেটর যেগুলো আছে ওই ক্যালকুলেটরে ডিরেক্ট এরকম 10⁻9 লেখা যায়। তো ফার্স্টে 9 ইনটু 10⁻9 লিখবা, তার সাথে তুমি এটা গুণ করবা, গুণ করে যে রেজাল্ট আসবে সেটাকে স্যার তাহলে মিডলের লাইনটা আসবে না, সরাসরি ওই 23 চলে আসবে, তাহলে হবে কি স্যার? না, সরাসরি 23 আসবে না, সরাসরি এটাই আসবে, 23 টা আসবে না, এটা আসবে, এইটা আসবে সেকেন্ডটা 2.3 ইনটু 10⁻⁸। জি স্যার, ঠিক আছে। সেকেন্ডের দ্বারা ভাগ করলে পরে 23 আসবে তখন। নিউটনে রাখলেই হবে, ন্যানো নিউটন স্যার মানে না করলেও হবে, করলেও হবে, হ্যাঁ সমস্যা ন্যানো নিউটন করাটা কারণ জরুরি না। ফোর্সের তো একক নিউটন, আমরা যদি নিউটনে রাখি তাহলে তো সমস্যা নাই। আচ্ছা, এরপরে ম্যাথটা একটু দেখো। What should be the distance of separation between two positive and negative charges of the copper ion of 1.345 into 10⁵ coulomb such that their force of attraction is 4.5 Newton? আমি একটু বাংলা বলে দিই। বলা হয়েছে যে দুইটা কপার আয়ন
যাদের চার্জের মান হচ্ছে 1.345 ইন্টু 10⁵ কুলম্ব। তো এরকম দুইটা কপার আয়ন, কপার আয়ন গুলা কেমন, একটা হচ্ছে পজিটিভ কপার আয়ন আর একটা হচ্ছে নেগেটিভ কপার আয়ন। তো তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান হচ্ছে 4.5 নিউটন। দূরত্বটা বের করতে বলছে। হ্যাঁ, তো তাদের মধ্যে এতটুকু আকর্ষণ তৈরি হয়, কত দূরত্বে থাকলে এই জিনিসটা ঘটে সেটা বের করতে বলছে। যে আমি দুইটা কপার আয়নকে কত ডিস্টেন্সে রাখলে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা হবে কত, 4.5 ইন্টু 4.5 নিউটন। সো এখানে আমি দেখতে পাচ্ছি কি দেয়া আছে, আমার Q1 এর মান দেয়া আছে, Q2 এর মান দেয়া আছে, F এর মান দেয়া আছে। সো সেখান থেকে আমার কি বের করতে হবে, আর এর মানটা বের করতে আর এর হবে। মানটা বের করতে হবে। তো শুরুতেই আমি যদি কি করি যে মানে আরটাই মানে আর এ কনভার্ট করে ফেলি, তো এটা আমি একটু করে দেই, যদিও অনেকে পারবে আমার বিশ্বাস। স্যার এটা পারবো, ম্যাথ ভালো লাগছে কিন্তু থিওরি পড়তে গেলে মাথা খারাপ লাগছে। এর সাথে থিওরিটা যদি আচ্ছা, এই পাশে জানালা এটা খোলা থাকার কারণে কি কোনো প্রবলেম হয়? না স্যার। না স্যার স্যার সবকিছু ক্লিয়ার আছে। একটু সুবিধা হয়। না স্যার। আচ্ছা, এখানে ফোর্স F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 divided by R square। তো এখানে Q1 Q2 দেয়া আছে, F ও দেয়া আছে, বের করতে বলছে R। তার মানে আমার আটটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তো আমি সেটা যদি নিয়ে আসতে চাই কি করতে পারি, যে এই আটটাকে এই পাশে নিয়ে যায় আর F-টাকে আর এই এই পাশে পাশে নিয়ে আসলে পারে F আবার আর এর কাছে চলে যাবে। সো কি হবে 1/4 pi epsilon naught Q1 Q2 divided by F। তো আর কি হবে, R is equal to রুট করে দিব, যেহেতু মানে রুট ছিল সেটাকে আমি বর্গমূল করে দিলাম, তাহলে এই পাশে কি করতে হবে, বর্গমূল করতে হবে 1/4 pi epsilon naught Q1 Q2 divided by F। জাস্ট মানগুলা বসাইলেই হবে, Q1 এর মান বসাইলে হবে, মানে এরকম হবে, এটা মান হচ্ছে 9 × 10⁹, F এর মান হচ্ছে 4.5 আর Q1 Q2 এর মান হচ্ছে কি 1.345 × 10⁵। স্যার একটা জিনিস একটু কনফিউজিং লাগতেছে, বললেন না যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাহলে স্যার দোনোটা মানে গুণ করলে তো স্যার মাইনাস প্লাস মাইনাস হয়ে যাওয়ার কথা না? আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমি তোমাদের কুলম্বস ল যেদিন ছিল সেই দিন একটা জিনিস পড়াইছিলাম, মানে যে ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি, সেটা কি পজিটিভ, মানে ফোর্সের মান পজিটিভ না ফোর্সের মান নেগেটিভ? পজিটিভ। স্যার অ্যাট্রাকশনে তো পজিটিভ, অ্যাট্রাকশনে পজিটিভ না, অ্যাট্রাকশনে নেগেটিভ। অ্যাট্রাকশন কখন হয়, প্লাস আর মাইনাস মিলে প্লাস আর মাইনাস মিলে হচ্ছে নেগেটিভ অ্যাট্রাকশন হয়, তাই না? তার মানে তুমি দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস মিলে কি হবে, একটা মাইনাস, তাই মাইনাস তো। জি স্যার। এফ কি হবে, মাইনাস। ও মানে আকর্ষণ বলটাও তাহলে মাইনাস, আকর্ষণ বল মাইনাস, তো তার কারণে মাইনাস মাইনাস ইজ ইকুয়াল, বুঝতে পারছি। চলে যাবে, এটা লেখার দরকার নেই। জি স্যার, এবার তো এখানে জাস্ট তুমি ক্যালকুলেটর দিয়ে মান বের করলে তোমার রেজাল্টটা চলে আসবে। পারবে না এটা? জি স্যার, এটা পারবো ইনশাআল্লাহ। ওকে, তো এরপর একটা ম্যাথ দেখো, এই ম্যাথ দেখে অনেকে ভয় পায় যে স্যার এই ম্যাথে তো কোনো নাম্বার নাই, তাহলে তো ম্যাথ হয় কেন? দেখো এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই, মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই এর মান কত, such that an electron placed in a electric field would experience an electric force equal to its weight। একটা ইলেকট্রনকে আমি যদি কোনো একটা ফিল্ডের মধ্যে রাখি, তাহলে সে একটা মানে ইলেকট্রিক্যাল ফোর্স ফিল করে, যে ফোর্সের মান হচ্ছে কার সমান, ওই ইলেকট্রনের ওজনের সমান। তো বলছে যে ওই ফিল্ডে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান কত।
এটা বের করতে। তো আমাদেরকে কি চাইছে, আমাদের চাইছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই এর মান। তো ই সমান সমান আমরা কি জানি, সূত্র অনুযায়ী ই সমান সমান এফ বাই কিউ। আচ্ছা, কিউ এর মান কি এখানে দেয়া আছে? কিউ এর মান তো আমরা জানি, চার্জ তো আমরা জানি স্যার। জানি, যা ইলেকট্রনের চার্জ, হ্যাঁ সেটা জানি। কিন্তু এফ এর মান মনে হচ্ছে যে দেওয়া নাই, তাই না? কিন্তু এখানে একটা ক্লু বলা আছে। ক্লুটা কি দেয়া আছে? বলা হচ্ছে ইলেকট্রিক ফোর্স সেটা কার সমান? ওজনের সমান। ওজনের সমান। এখন কোন একটা জিনিসের ওজন কিভাবে বের করে? ভর স্যার গুণন ভর ত্বরণ। গুণ অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, তার ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। তো ইলেকট্রনের ভর কত? 9.1। ইলেকট্রনের ভর আমরা জানি, ইলেকট্রনের জি ভর স্যার, হচ্ছে 9.1 × 10⁻31। হ্যাঁ, ইলেকট্রনের ভর হচ্ছে, এটা মুখস্থ করতে হবে, এটা মনে রাখতে হবে সবারই, 9.1 × 10⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। আর জি এর মান তো আমরা সবাই জানি 9.8। তো আমাদের এফ কি হবে? এফ সমান সমান হবে mg। এফ সমান সমান হবে mg, যেখানে m হচ্ছে 9.1 × 10⁻31, g হচ্ছে 9.8, আর q হচ্ছে 1.6 × 10⁻19। তাহলে ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, ধরো এই ম্যাথটা একটু টেকনিক্যালি যদি দেই, কিভাবে দেওয়া যেতে পারে? কিন্তু স্যার বুঝতে একটু প্রবলেম হবে এই ধরনের ম্যাথে। হ্যাঁ, এই জন্যই তো হচ্ছে বাইরের দেশে কিন্তু কোনো থিওরি নাই, সব ম্যাথ পড়ায়, কিন্তু ওদের ম্যাথ গুলা হয় এরকম যে যে থিওরি বুঝবে সে ম্যাথটা বুঝবে, যে থিওরি বুঝবে না সে ম্যাথটা বুঝবে না। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি তোমাদের একটু কঠিন, তারপরে তোমাদের বাসার জন্য আমি দিলাম, একটু তোমরা একটু প্র্যাকটিস করো সবাই, যে এই ম্যাথটা তোমরা বুঝতে পারো কিনা। এই একটা ম্যাথ, এরপরে এই যে এই ইউরেনিয়াম নিউক্লিয়াস একটা ম্যাথ আছে এখানে, এই দুইটা, তারপরে এই যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তিনটা। এরপরে যে তিনটা ম্যাথ আছে, এই তিনটা ম্যাথ আমি তোমাদেরকে বাসায় টাস্ক দিলাম, এটা করতে হবে না, নিজেরা প্র্যাকটিস করবা, যদি পারো তো খুবই ভালো, নেক্সট দিন আমাকে বলবা, আর যদি না পারো তাহলে আমি করে দিব। ঠিক আছে? তো আমার বিশ্বাস যে প্রথম যে ম্যাথটা সেটা একটু সমস্যা হতে পারে, কিন্তু তারপরে দুইটা ম্যাথ আসলে তোমাদের পারা উচিত যদি আগের ম্যাথগুলো তোমরা বুঝে থাকো। আচ্ছা স্যার, প্রথমের এই যে এ নিয়ে এখানে কি, এটা আসলে? আচ্ছা, এ হচ্ছে অ্যাংস্ট্রম। এটা তুমি একটু নেটে সার্চ দিও। অ্যাংস্ট্রম হচ্ছে একটা আমরা ওই যে অনেক এটা হচ্ছে কি বলা যায়, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। আমরা অনেক সময় এরকম বলি না যে কিলো, তারপর হচ্ছে মিলি, এরকম বলি না, অনেক কিছু আছে না, মিলিমিটার, জি স্যার, মানে কিলোমিটার। ইউনিটটা। হ্যাঁ, ইউনিটটা বলি না, কিলোমিটার, মিলিমিটার। তো মিলিমিটার মানে কি 10⁻³ তো 10⁻10 হইলে সেটাকে বলা হচ্ছে অ্যাংস্ট্রম, এবং এটা শুধুমাত্র মিটারের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা আমার স্যার। কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। একটু পেজটা দেখান স্যার। হ্যাঁ শিওর। প্রথম ম্যাথে কিউ এর মান -1.6 × 10⁻19 ছিল, কিন্তু 3 নম্বর ম্যাথে যে শুধুমাত্র 1.6 × 10⁻−9। আচ্ছা, তুমি এখানে হচ্ছে মাইনাস ইউজ করা হয়েছে, কিন্তু তুমি যদি এখানে মাইনাসটা ইউজ না করো তাও কিন্তু দেখো সেম জিনিসই হবে। মানে এখানে মাইনাস ইউজ করা হয়েছে এই কারণে, কারণ এখানে মাইনাস ইউজ করলে কোনো সমস্যা নাই। দেখো দুইটাই যদি মাইনাস হয়, মাইনাসে মাইনাসে কি প্লাস, তো তোমার ফোর্স যেটা হবে সেটা কেমন হবে? প্লাস চলে আসবে। সো এই ম্যাথগুলাতে বা ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে বা ফোর্সের ক্ষেত্রে প্লাস মাইনাস শুধুমাত্রই মিন করে হচ্ছে আকর্ষণ বল না বিকর্ষণ বল। ঠিক আছে? পজিটিভ বা নেগেটিভ, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ তারা যদি মানে একটা একটার সাথে ইন্টারেক্ট করে তাহলে সেখানে একটা আকর্ষণধর্মী বল তৈরি হয়, আবার দুইটা নেগেটিভ চার্জ হইলে একটা বিকর্ষণধর্মী বল তৈরি হয়। এগুলো জাস্ট মিন করে এটাই যে ফোর্সটা আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী এটা।
সো তুমি মাইনাস ইউজ করতেও পারো, নাও করতে পারো, জাস্ট তুমি ব্যাপারটা বুঝতে কোনো প্রবলেম আছে? না, ইউজ না করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই যে তোমরা ব্যাপারটা বোঝো যে মাইনাস কখন, মাইনাস দিলে কি মিন করে, মাইনাস না থাকলে কি মিন করে, এই জিনিস। কিন্তু ম্যাথ পড়ার সময় মাইনাস দেওয়াটা ম্যান্ডেটরি না। আচ্ছা স্যার, মানে আকর্ষণ হোক অথবা বিকর্ষণ হোক, এফ এর মান তো মানে মাইনাস হবে না, তাই না? যেমন এফ এর মান মাইনাস হইতে পারে। মানে স্যার যদি সাপোজ একটা নেগেটিভ চার্জ এবং একটা পজিটিভ চার্জ আসলো, তখন তা আকর্ষণ হবে। তখন যদি মানে এফ এর মানটা তো প্লাস থাকবে, আর যদি বিকর্ষণ হয়, এই যে তুমি এখানেই ভুল করতেছো, একটা নেগেটিভ আর একটা পজিটিভ চার্জ হইলে আকর্ষণ হবে, এবং সেক্ষেত্রে ফোর্সের মান নেগেটিভ হবে। ও আচ্ছা, তখন আকর্ষণ হলে নেগেটিভ হবে। হ্যাঁ, আকর্ষণ হলে নেগেটিভ আর বিকর্ষণ হলে পজিটিভ। জি স্যার। ঠিক আছে, এটা দেখবা আমি তোমাদের এই যে প্রথম ক্লাসে যেদিন কুলম্বস ল পড়াই, ওই দিন হচ্ছে এটা সময় নিয়ে বলতেছিলাম যে তোমাদেরকে এই জিনিসটা বোঝার জন্য। এই যে স্যার আমি প্রথম দিকে দুইটা ক্লাস করতে পারি if নাই। the two charges have the same sign, the electrostatic force between them is repulsive. এখন দুইটা চার্জের যদি সেম সাইন থাকে, প্লাস প্লাস তাহলে সেটা প্লাস, বা মাইনাস মাইনাস তাহলে সেটা কি মাইনাস মাইনাস, সেটাও প্লাস। কিন্তু যদি এরকম হয় if they have different sign, একটা প্লাস একটা মাইনাস, সেক্ষেত্রে ফোর্স হয় অ্যাট্রাকটিভ, কিন্তু একটা প্লাস একটা মাইনাসে কি সেটা কি নেগেটিভ না? জি স্যার। ঠিক আছে। জি স্যার।